শহরের বিশিষ্ট ব্যবসায়ী আফজাল আহমেদের দুই পুত্র, বড় পুত্র ইমন আর ছোট পুত্র ঈশান। বেশ খুশি পরিবার। এত টাকা পয়সা ধন দৌলত থাকার সত্ত্বেও মানুষের প্রতি ভদ্রলোকের আছে সহানুভূতিতা। মানুষ অসহায়ভাবে তার কাছে সাহায্য চাইলে কিংবা তিনি যদি রাস্তায় কোনো ফকিরকেও দেখেন তাহলে গাড়ি থেকে নেমে এসে তাকে সাহায্য করেন। আর সেখানে তারই আদরের ছোট সন্তানের গায়ে কেউ হাত তুলেছে, সেটা শোনার পর তিনি পুরোই উন্মাদ হয়ে গেছেন। তার উপর যখন গতকাল রাতে আফজাল সাহেবের বড় ছেলে অর্থাৎ ইমন আহমেদ যখন শুনল তার ছোট ভাইয়ের গায়ে কেউ হাত দিয়েছে, সে হসপিটালে আসে। এমন কিছু শোনার পর সন্ধ্যাবেলায় শুনে রাতের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেয় আর দুপুরের মধ্যেই বাসায় এসে উপস্থিত হয়। তারপর যখন জানতে পারে যে গার্লফ্রেন্ডের বাবা তাকে জোরপূর্বক অর্থাৎ ঈশান যে মেয়েটার সাথে সম্পর্কে ছিল, যাকে পছন্দ করতো, ওই মেয়েটার পরিবার ওকে জোর করে কাল বিয়ে দিয়েছে। ঈশান বিয়ের আসরে গিয়ে কথা বলার চেষ্টা করলে মেয়ের ভাই ওকে মেরেছে। এসব কথা শোনার পর ইমনের মাথায় আগুন জ্বলে উঠল। ছেলেটা পুরো বাড়ি মাথায় করে নেয়। ঠিক তখনই শাইলা বেগম এসে ছেলেকে থামানোর চেষ্টা করলে ছেলেটা থামলো না। ইমন ঈশানের রুমে গিয়ে দেখলো ছোট ভাই আদাশোয়া হয়ে বসে আছে, হাতে পায়ে আর শরীরের বেশ জায়গায় আঘাতের দাগ। ইমন এসে ছোট ভাইয়ের সামনে বসে বলতে আরম্ভ করলো, ভাই তুই আমাকে একটা বার বলিসনি কেন তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে? তুই ওকে উঠিয়ে নিয়ে আসতি, তারপর বাকিটা আমি দেখে নিতাম। ভাইয়া এত হাইপার হয়েও না, দোষটা আমারই। ও নিজে থেকে বিয়েতে রাজি হয়ে গেছে আর আমি সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছি। তোদের সম্পর্ক কতদিনের? 6 মাসের। ভালোবাসতো মেয়েটা তোকে? ঈশান মাথা নিচু করে হ্যাঁ সূচক উত্তর দিলেও চোখের পানি টলমল করছে। হাতের উল্টো পিঠ দিয়ে ছেলেটা চোখের পানি মুছে নিল। যার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে সেই জানে কষ্টটা ঠিক কতটুকু হয়। এরই মাঝে আব্বু আম্মুর রুমে প্রবেশ করতেই ইমন ভাইয়ের মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, শোনা ভাই আমার, কে মেরেছে তোকে বল? তোর গায়ে অন্যায়ভাবে কে হাত তুলেছে? তুই তো কোনো ঝামেলা করিসনি, বল। কাল ওখানে গিয়ে কারোর সাথে কোনো সিন ক্রিয়েট করিসনি, বল না আমায়। ইমন, তুমি পাগলামি করো না। যাও ফ্রেশ হয়ে আসো, আর এসব বিষয়ে তোমার আব্বু দেখবে বলেছে। ওসির সাথে কথা হয়েছে ওনার। আম্মু, যা করার আমি করব। আমার ভাইয়ের গায়ে কেউ অন্যায়ভাবে হাত তুলেছে, আমি এসব কখনোই মেনে নিব না। আব্বু, তুমি আমাদের সাথে আসো, আমি গার্ডদের নিয়ে এখনই বেরোবো। এর একটা সুরা করতেই হবে। আমাদের সম্পর্কে কেউ একটা বাজে কথা বলার সাহস পায় না, তোমার সম্পর্কে কেউ একটা নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে না। সেখানে তোমার ছেলের গায়ে হাত তুলেছে, তার পুরো একটা দিন পার হয়ে গেল, তুমি চুপ করে থাকবে? আমার ভাই অন্যায় করেনি, চুপ করে থাকার মানেই হচ্ছে সে অন্যায় করেছে। অন্যায় করে শাস্তি পাওয়াটা জায়েজ, আর না করেও শাস্তি পাওয়া না জায়েজ। আমার ভাইয়ের অন্যায় থাকতে তাতে ওকে যদি মেরেও ফেলতো, ওরা আমি হসপিটালে রেখে আসতো, তাতেও আমি কিছু বলতাম না। কিন্তু এখানে ঈশানের কোনো অন্যায় নেই, তাইলে কেন মেনে নেব সেটা? তুমি কি শুরু করলে বলো তো? আমি বলছি তো সব ঠিক। আব্বু, ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, তুমি বুঝতে পারছো? যাকে পছন্দ করে তার বিয়ে হয়ে যাওয়াটা একটা ছেলের কাছে কতটা কষ্টের। আমি কোনো কথা শুনতে চাই না আব্বু। হয় তুমি এর একটা বিহিত করবে, না হলে আমি কি করব নিজেও জানি না। আব্বু আম্মু অনেক চেষ্টা করেও ইমনকে থামাতে পারল না। ছেলেটা ছোট ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই বল আমায়, কার মেয়েকে তুই পছন্দ করতি? কোন মেয়েকে ভালোবাসতি? সে আমাদের লেভেলের কেউ? গরিব মিডিল ক্লাস ফ্যামিলির কিছু আসে যায় না। বল কার মেয়েকে পছন্দ করতি? ঈশান কোনো কথা বলল না। এরই মাঝে ওদের বিশ্বস্ত গার্ড তামিম, যে সবসময় ঈশানের দিকে খেয়াল করে, সেই ছেলেটা এগিয়ে আসলো আর মাথা নিচু করে থেকে বলতে আরম্ভ করলো, ছোট ভাইজান আসলে আরাফ চৌধুরীর ছোট মেয়েকে ভালোবাসতো। মেয়েটা রাজি থাকলে ওর পরিবার মেয়েটাকে ব্ল্যাকমেল করেছে, আর কালকে জোর জবরদস্তি অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে। তখন ঈশান ভাইজান গিয়ে বিয়েটা আটকানোর চেষ্টা করলে কাজ হয়নি। তাহলে তোরা কি করছিলিস তখন? তোরা মরে গেছিলিস? তোদের টাকা দিয়ে দিয়ে আব্বু কেন পুষে রেখেছে? আমার পুরো পরিবারকে দেখার জন্য না? তাহলে তোরা দেখতে পারলি না এতগুলো ছাগলকে কেন পুষে রেখেছে আব্বু? তোরা কেন পারলি না বিয়েটা আটকাতে?
সরি ভাইজান, আমরা বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আর ছোট ভাইজান হুটহাট করেই কাল ওই বাসায় চলে যায়। আমরা যতক্ষণে জেনেছি ততক্ষণে ওরা ভাইজানকে মেরেছে। আমরা কিছু করতে পারলাম না ওখানে গিয়ে। কাল বিয়ের সময় অনেক পুলিশ আর গার্ড সেখানে উপস্থিত ছিল। আমরা পরবর্তীতে গেলেও আটকাতে পারিনি। ঈশান ভাই, তুই এর প্রতিশোধ নিবি না? তুই না নিলেও আমি নেব। কে মেরেছে তোকে? আর ওদের বাড়িতে কে কে আছে বল। ভাইজান আরব চৌধুরীর 2 মেয়ে আর 1 ছেলে। ঈশান ভাইজান ওনার ছোট মেয়েকে পছন্দ করত। ওনার ছোট মেয়ের সাথে ভাইজানের সম্পর্ক ছিল বলেই জোরে মেয়েটার বিয়ে দিয়েছে। আব্বু, তোমার ছেলের গায়ে কেউ হাত তুলেছে আর তুমি চুপচাপ করে আছো? আব্বু, ওদের এত বড় সাহস হলো কি করে? যাদেরকে আমরা কয়েকবার কিনতে পারি তাদের কি করে সাহস হয় আমাদের সাথে লাগতে আসার? এর শাস্তি আমি ওদের দেব। ওই ছেলেকে তো আমি বোঝাবো আমার পায়ের গায়ে হাত দেওয়ার ফল কি হতে পারে। ইমন, তুমি কি করতে চাইছো? আমি ওই ছেলেটাকে গিয়ে দেখে নিব ও কি করে পারলো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে। আজকে আমি ঈশানকে নিয়ে আবার ওদের সামনে যাব, তারপর দেখি ওর কত জোর। আর তুই কি যেন বলছিলিস তামিল? আমার বড় মেয়ে এখনো বিয়ে হয়নি, তাই তো? জি ভাইজান, ছোট মেয়ে থেকে বড় মেয়ে দেখতে আরও বেশি সুন্দর আর ভদ্রসভ্য। এখনো বিয়ে হয়নি মেয়েটার। তোরা চল আমার সাথে। আজকে ওর সাথে ঈশানের বিয়ে হবে। যেহেতু ওদের মেয়েকে পছন্দ করার শাস্তি হিসাবে আমার ভাইকে কালোরা মেরেছে, তাইলে ওদের মেয়ের সাথেই আমার ভাইয়ের বিয়ে হবে। ছোট মেয়ের সাথে না হলেও বড় মেয়ের সাথে হবে। তারপর দেখি ওরা কি করে আমাকে আটকায়। আমি আজকে নিজে দাঁড়িয়ে থেকে ওদের বড় মেয়েকে তুলে আনবো। দেখি ওরা কি করে আমাকে আটকাতে পারে। ইমন গার্ডদের নিয়ে বেরিয়ে গেলে আব্বু ওদের এগিয়ে যেতে বলল। ইমন ঈশানের হাত ধরে টানতে টানতে বাহিরে বেরিয়ে গেল। অন্যদিকে আম্মু আব্বুকে আটকাতে গেলে উনি বলতে লাগলেন, সাইলা, আমাকে জোর করো না। আমার ছেলের কোনো দোষ না থাকা সত্ত্বেও ওরা আমার ছেলের গায়ে হাত দিয়েছে। কাল ইমন ওইখানে থাকলে আমি বিশ্বাস করে নিতাম যে ইমন কারোর সাথে সিনক্রেট করেছে, কিন্তু ঈশান কারোর সাথে জোর গলায় কথা বলার ছেলে না। সেখানে কিনা ওর গায়ে অন্যায়ভাবে কেউ হাত দেবে আর আমি সেটা চুপ করে থেকে দেখব? আমার বড় ছেলে যা করেছে করতে দাও। সাইলা, তোমার না ছেলের বউ দেখার খুব ইচ্ছা? আজকে তোমার ইচ্ছা পূরণ হবে, বিয়ে হবে তোমার ছেলের। ওগো, তুমি বুঝতে পারছো না? ঈশান যে মেয়েকে পছন্দ করতো কাল সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে অন্য মেয়ের সাথে কি করে? সাইলা, ইমনের কথার উপর ঈশান কথা বলবে না। ওদের বড় মেয়ের সাথেই ঈশানের বিয়ে হবে। যে অন্যায় করেনি তারপরও সে অন্যায়ের শাস্তি আমার ছেলেকে পেতে হয়েছে। শাস্তিটা যেহেতু পেয়েছে, তাহলে এখন অন্যায় করে সেটাকে হালাল করবে। তুমি কোনো কথা বলবে না। তুমি বরণডালা সাজিয়ে রাখো, তোমার ছেলের বউ আসছে। আফজাল সাহেব বাসা থেকে বেরিয়ে গেলেন। শায়লা বেগম স্বামী সন্তানদের আটকাতে না পেরে বেডের উপর ধপাস করে বসে পড়লেন। বড় ছেলের রাগটা হয়েছে বাবার থেকেও বেশি, আর ছোট ছেলেটা শান্ত স্বভাবের। অন্যায়ভাবে কেউ আফজাল সাহেবের ছেলের গায়ে হাত তুলেছে, সেটা পুরো শহরটা জেনে গেছে। তারপর সকাল হতেই সব কিছু জানাজানি হলো। কারা মেরেছিল আর কী জন্য মেরেছিল, এসব জানার পর আব্বুর খারাপ লাগছিল। ইমন এসে যেন বিষয়টা সহজ করে দিল। ও আধা ঘন্টার মধ্যেই আরব চৌধুরীর বাড়ির সামনে চলে আসে। তারপর গাড়ি থেকে নেমে এক গাদা গার্ড নামে। আফজাল আহমেদ 2 ছেলে আর 25-30 জন গার্ড বাসার দিকে এগিয়ে যেতে লাগলো। কালকের বিয়ের বন্দোবস্ত আর আয়োজনের বিষয়টা এখনও আছে। বাসায় হয়তো এখন অনেক মেহমান আর আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। বাসার সদর দরজার সামনে আসলে দারোয়ান ওদের আটকাতে গেলে তানিম লোকটাকে সরিয়ে দিল। তারপর ভিতর থেকে ওদের কয়েকজন লোকজন এগিয়ে এসে বাধা দিতে গেলে ইমন এক টানে ঘুষি আর একটাকে লাথি মারতেই দুজন দুপাশে ছিটকে পড়ে গেল। ইমন ঈশানের হাত বাসার ভিতর প্রবেশ করেই ছেড়ে দেয়। তারপর ডাইনিংয়ের দিকে একটা হকি স্টিক হাতে এগিয়ে এসে টি টেবিলের উপর সজোরে বাড়ি বসালো। আরেকটু এগিয়ে এসে পাশে থাকা টিভিটাকে আঘাত করতেই সেটা ভেঙে গুঁড়িয়ে গেল। বাসাতে হঠাৎ এমন অতর্কিত ভাঙচুরের শব্দ হতেই আত্মীয় স্বজন সবাই ওদের দিকে তাকালো।
এরই মাঝখানে আফজাল আহমেদ চিৎকার করে আরাফ চৌধুরীকে ডাকতে লাগলেন। আফজাল সাহেবের চিৎকার চেঁচামেচিতে আরাফ চৌধুরী দৌড়ে নিচে নেমে আসলেন। তারপর এতগুলো গার্ড আর লোকজন দেখে হতভম্বের ন্যায় তাকিয়ে রইলেন। লোকটাকে দেখেই ইমন এগিয়ে এসে ওনার সামনে দাঁড়ালো। পা থেকে মাথা অবধি দেখে বলতে আরম্ভ করলো। কাল আমার ভাইকে একা পেয়ে মেরেছেন তাই না? আজকে আমি যদি সবার সামনে আপনাদের থবড়াগুলো চেঞ্জ করে দিই তাহলে কেমন লাগবে? আপনাদের সাহস হলো কী করে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? আপনি জানেন আমি যদি চাই তাহলে আপনাকে কয়েকবার কিনে ফেলতে পারি। আমার আব্বু যদি চায় আপনার ব্যবসা করা এই দেশে বন্ধ হয়ে যাবে। আপনি সব কিছু জানার পরও আমার ভাইকে উপেক্ষা করার সাহস কী করে করতে পারলেন? আপনার তো ভাবা উচিত ছিল। আপনার তো আগে ভাবা উচিত ছিল যে আপনার ছোট মেয়েকে আমার ভাই পছন্দ করে। ইমন, তুমি কিন্তু বেয়াদবি করছো। উনি তোমার ছোট ভাইয়ের শ্বশুর। তুমি ওনার সাথে এমন করে কথা বলতে পারো না। আমি কথা বলছি, তুমি শান্ত হও। এরই মাঝখানে আরাফ সাহেবের ছেলের ওয়াইফ আর বড় মেয়ে নিচে নেমে আসলো। মেয়েটা এগিয়ে এসে দূরে দাঁড়িয়ে রইল। আফজাল আহমেদ এগিয়ে এসে আরাফ সাহেবের সামনে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো। অন্যায়টা আপনারা জেনেই করুন আর না জেনেই করুন, শাস্তিটা আপনাদের পেতেই হবে। আমার ছেলের কি অন্যায় ছিল? আপনাদের সাথে সিনক্রেট করেছিল, নাকি আপনাদের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? ব্ল্যাকমেল করে মেয়ের বিয়ে দিয়েছেন, ঠিক আছে। আপনি একবার আমাকে জানালে আমি জোর করে আমার ছেলেকে নিয়ে যেতাম, কিন্তু সেটা না করে আমার ছেলের গায়ে হাত তুলে জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনি করে ফেলেছেন আরাফ সাহেব। সে অন্যায়ের ফলস্বরূপ শাস্তিটা আপনাদের পেতেই হবে। আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে, অনেক বড় প্রায়শ্চিত্ত করতে হবে। দেখুন আপনারা কিন্তু ভুল করছেন। বাসায় এসে আপনারা এমন সিন ক্রিয়েট। আরাফ চৌধুরী ছেলের কথাতে ইমন রেগে তেড়ে আসলো। তারপর হকি স্টিক দিয়ে যখনই ছেলেটাকে আঘাত করতে যাবে তার আগেই ঈশান হকি স্টিক ধরে ফেললো আর ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। ভাইয়া, ওনার গায়ে হাত দিও না। উনি আমাকে মেরেছে, সেটা ওনার ভুল ছিল। কিন্তু উনি এখন আমাদের আত্মীয় হতে চলেছে। আত্মীয়দের গায়ে হাত তুলতে নেই। ঠিক বলেছিস তুই। আমি ওকে মারবো না। ও যেটা করেছে সেটার জন্য শাস্তি পেতে হবে, তবে ওকে না, ওর বোনকে পেতে হবে। দেখুন আফজল সাহেব, আমি বুঝতে পারিনি ও আপনার ছেলে। যদি বুঝতে পারতাম তাহলে কখনোই এরকম ভুল করতাম না। আপনি আমাকে একটু সুযোগ দিন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। কি বোঝাবেন আপনি আমাকে? বলুন, কি বোঝাবেন? আপনি আমার ছেলের গায়ে না জেনে আঘাত করেছেন, সেটা আপনি অবশ্যই জানতেন না ঈশান আমার ছেলে। আপনার সাহস কি করে হলো আমার ছেলের গায়ে হাত দেওয়ার? আমরা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কখনো অহংকার দেখাই না। আর আপনি আমার ছেলেকে মেরেছেন, এটা মেনে নিব আমি? আব্বু, এত কথা বলার কিছু নেই। আমরা যেটা করতে এসেছি সেটাই করি। দেখুন আঙ্কেল, আপনি কিন্তু বাসায় এসেছেন, সিন ক্রিয়েট করছেন। আপনারা এমন করতে পারেন না। আমরা চাইলে পুলিশের কথা শোনার সাথে সাথে ইমনের মেজাজটা আবারও বিগড়ে গেল। ছেলেটা হকি স্টিকটা তানিমের দিকে ছুঁড়ে দিয়ে কোমর থেকে ও লাইসেন্স করা রিভলভারটা বের করে তারপর মুখের সামনে এনে ঘোরাতে ঘোরাতে বলতে আরম্ভ করলো। কি যেন বলছিলি? আরেকবার বল। তোর আইন আমি জায়গা মতো ভরে দেব। তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তারপরও যে সোজা হয়ে দাঁড়িয়ে আছিস সেটা শুধু আমার ভাইয়ের জন্য। তুই বাড়ির কথা বললি না? এই বাড়ি আমি ভেঙে গুড়িয়ে দেব। ইমন, শান্ত হও, সিনক্রেট করো না, আমি কথা বলছি। আফজল সাহেব, আমাদের ভুল হয়ে গেছে। আমরা যতক্ষণ জানতে পেরেছিলাম ও আপনাদের ছেলে, ততক্ষণে আমার মেয়ের বিয়েটা দিয়ে ফেলেছি, আর আমাদের ভুলটা হয়ে গেছে। তার জন্য আমি আপনার কাছে হাত জোড় করছি। সেটা বললে তো চলবে না, ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। হাত জোড় করে ক্ষমা চাইলে তো সমাধান হবে না। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যে কাল আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে না দিয়ে উল্টো আমার ছেলেকে আঘাত করেছেন, সেটা ফিরিয়ে দিতে পারবেন? কি হলো দিন আমাকে ফিরিয়ে? আফজাল সাহেবের এমন দ্বারা কথা শুনে বাসার সবাই চুপ করে রইলেন। তখন উনি একটা ধমক দিয়ে বলতে শুরু করলেন। সব জায়গায় ক্ষমা দেখানো
আর কতটুকু ক্ষমা আপনার এখন দেখান? আজকে আপনার চোখের সামনে থেকে আপনার বড় মেয়েকে আমার ছেলে তুলে নিয়ে যাবে। ক্ষমতা থাকলে আটকে দেখান। আর এই যে ছেলে, খুব ফটাফট করছো। তুমি আমাকে চেনো না। আমার বাবা ভাই থেকে শুরু করে আমার পুরো পরিবার বিজনেসম্যান। তারপরও আমরা সেটা দেখাইনি। আমরা মানুষের সাথে মিলে চলতে পারি। আর তুমি বাবার সামান্য টাকা পয়সা হতেই এত অহংকার দেখাচ্ছ। তুমি আমার ছেলের গায়ে হাত দিচ্ছ। বুঝতে পারছো যে এটা কত দূর গড়াতে পারে? আরাফ সাহেবের ছেলেটা মাথা নিচু করেছিল। এখন আমার ভাইয়ের গায়ে তুই আঘাত করবি? আমি সামনে আছি। আজকে মার তুই আমার ভাইকে। আজকে তোর সাহস দেখব আমি। কি হলো, মার। ঈশান আবারও ভাইকে আটকে দিল আর বলতে লাগলো, ভাইয়া, ওর কোনো দোষ নেই। ও ভুল করেছে। তার জন্য শুধু ওকে না, ওর পুরো পরিবারকে শাস্তি পেতে হবে। পুরো শহরের মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এসব বন্ধ করতে হবে। আর সেটা ওদের মাধ্যমেই। ওদের যেভাবে সাহস হয়েছে ঠিক সেভাবেই সাহসটা কমিয়ে দিতে হবে। তুই ঠিকই বলেছিস। এদের মেয়ে কোথায়? এদের বড় মেয়ে কোথায়? দেখো বাবা, তুমি সিক্রেট করো না। আমি তো বলছি আমি ক্ষমা প্রার্থী। আমি অন্যায় করেছি তার জন্য। এই অন্যায়ের কোনো ক্ষমা হবে না। আপনারা যেটা করেছেন সেটার জন্য আপনাদের শাস্তি পেতেই হবে। সবচেয়ে বড় বিষয়, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়নি। আমার ছেলে আপনাদের মেয়েকে পছন্দ করত। আপনারা চাইলেই পারতেন সবটার সমাধান করে নিতে, কিন্তু সেটা না করে উল্টো আমার ছেলের গায়ে হাত তুলেছেন। আর সেটার শাস্তি তো আপনাদের পেতেই হবে। তার জন্য আপনার বড় মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। সেটা আজকে, এক্ষুনি, আর এই মুহূর্তেই। আপনারা চান বা না চান তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবে একটা কথা আপনাদের জন্য, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করেছে। পুরো শহর জুড়ে এসব নিয়ে আলোচনা হচ্ছে। আমি সেই আলোচনাটা বন্ধ করতে চাই। আপনি চাইলে আমাকে আটকাতে পারবেন না। আমি আজকে আপনার মেয়েকে জোর করে এখান থেকে নিয়ে যাবই, আমার ছেলের পুত্রবধূ হিসেবেই। আর বাড়াবাড়ি করলে এর জন্য কি হতে পারে সেটা আপনি খুব ভালো করেই জানেন। আর আমি জানি আপনি বাড়াবাড়ি করবেন। এখন আপনি চুপ করে থাকলেও আপনার এই ছেলের কান ভাঙানোতে আপনি একটু বাদেই আবার পুলিশের কাছে যাবেন, তাই তো? তখন আপনার মেয়েকে নিয়ে যাওয়ার আপনি থানাতে কমপ্লেন করে আমার কি করতে পারেন আমিও সেটা দেখতে চাই। বাসায় থাকা সব মেহমান দাঁড়িয়ে থেকে ওদের বাবা ছেলের এরকম সব কথা শুনছে। আফজাল সাহেবের বড় ছেলেটার মাথা অত্যন্ত গরম হয়ে আছে। সেটা বুঝতে পেরেই আরাফ চৌধুরীর পুরো পরিবার চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে ঈশান খেয়াল করলো সিঁড়ির কাছে একটা মেয়ে দাঁড়ানো। এই মেয়েটাই হয়তো তানিশার বড় বোন খুশি। ঈশান নামটা শুনেছিল, তবে কখনো দেখা হয়নি। কিন্তু আজকে প্রথমবার দেখছে। আসলে মেয়েটা সুন্দরী, তবে সুন্দরী বললে ভুল হবে, অত্যাধিক লেভেলের সুন্দরী। ঈশান কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। কি হলো আব্বু? কি বলেছে? তুই শুনতে পাসনি ঈশান? নাকি তোকে এখনও বুঝিয়ে দিতে হবে? যা গিয়ে নিজের হবু বউকে নিয়ে আয়। আজকে ওর সাথে তোর বিয়ে হবে, দেখি কে আটকায়। এরই মাঝে তামিম ঈশানের কাছে এসে বলল মেয়েটা সিঁড়ির কাছে দাঁড়ানো। ঈশান যেটা কেস করেছে সেটাই হয়েছে। ঈশান আর এক মুহূর্তেও দেরি করলো না। মেয়েটার দিকে এগিয়ে যেতেই আরাফ সাহেব বারণ করতে লাগলো। আফজাল সাহেব ওনাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। ঈশান গিয়ে মেয়েটার সামনে দাঁড়াতেই ও পিছনে যেতে আরম্ভ করলো। ঈশান হঠাৎই মেয়ের হাতটা ধরে ফেললো, সাথে সাথে মেয়েটা ছোটার চেষ্টা করে বলতে লাগলো, কি কি করছেন আপনি? ছাড়ুন প্লিজ। আমি কি অন্যায় করেছি? আব্বু ভাই ওকে ছাড়তে পারো না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি আমার সাথে এমন কেন করছেন? ঈশান, একটা মেয়েকে আনতে এত সময় লাগে? আর ও কি সহজে আসতে চাইবে? তুই বুঝতে পারছিস না ওকে কিভাবে আনতে হবে? ভাইয়ার কথাতে ঈশান জোর করে মেয়েটাকে নিয়ে আসতে গেলে এবার ওর ভাই ইমনের কাছ থেকে এসে ঈশানকে আটকাতে গেলে তখনই ইমন ওর মাথায় রিভলভার ঠেকিয়ে বলতে লাগলো, আর এক পা এগোবি না। যদি এগোস তাহলে তোর মাথার খুলি আমি উড়িয়ে দিব। তোর এত সাহস আসলো কোথা থেকে? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস। কাল আমি ছিলাম না বলে খুব বাড়াবাড়ি করেছিস। আজকে দেখা তোর বাড়াবাড়ি, দেখি তুই কি করতে পারিস।
ঈশান মেয়েটাকে টানতে টানতে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে মেয়ের বাবা মানে আরব সাহেব বারবার বারণ করতে লাগলেন ওনার মেয়েকে নিয়ে না যেতে। মেয়েটা কান্নাকাটি জুড়ে দিল ছাড়া পাওয়ার জন্য। ঈশান জোর করে হাত ধরে টানতে টানতে ওকে বাইরে নিয়ে আসে। বাসার সবাই হতবাক হয়ে আছে আজকের এমন একটা কাজে। মেয়েটার বাবা মা ভাই অনেক রিকোয়েস্ট করার পরও ঈশান ইমন কিংবা ঈশানের আব্বু কেউই ওদের কথা শুনল না। শেষে মেয়েটা ছোটার জন্য জোর জবরদস্তি করতেই তখন ঈশান ওকে হ্যাঁচকা টান দিয়ে কোলে উঠিয়ে নেয়। মেয়েটা অবাক চোখে ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কাঁদতে লাগলো ঈশানের থেকে ছোটার চেষ্টা করে। ইমন এসে ঈশানের পাশে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, পার্সোনালিভাবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই বোন, তবে তোমার ভাই আর বাবা কাল অনেক বড় অন্যায় করেছে, তার জন্য তোমাকে আমাদের সাথে যেতে হবে। তবে ভয় পেও না, তোমাকে আমরা রক্ষিতা হিসেবে নিয়ে যাচ্ছি না, তুমি আমার ছোট ভাইয়ের বউ হবে, আর আজকেই তোমাদের বিয়ে হবে। যদি এরপর কোনো কথা বাড়াও তাহলে সেটা তোমার ভাই আর বাবার জন্য ক্ষতির কারণ হবে। এখন তুমি ভেবে দেখতে পারো, তুমি আমাদের সাথে সহজে যাবে নাকি আমাদের কিছু করতে হবে। ইমন একটা ধমক দিতেই মেয়েটা ফ্যাজ ফ্যাজ করে কেঁদে উঠল। আরও ভয় পেয়ে ঈশানের গলাটা ওই অবস্থাতেই জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আপনারা আব্বুর কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি আপনাদের সাথে যাচ্ছি। আমি 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 কাঁদবো না, আমি কোনো কথা বলবো না, তারপরেও দয়া করে ওদের সাথে কিছু করবেন না। তাহলে চুপচাপ আমাদের সাথে চলুন। আর বিয়ে করার সময় যদি একটা টু শব্দ বের করেন মুখ দিয়ে আর কান্নাকাটি করেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হবে। কাল সবার সামনে আপনারা আমাকে মেরেছেন। আপনার হয়তো কোনো দোষ ছিল না, কিন্তু আপনার আব্বু আম্মুকে আপনি আটকাতে পারতেন। ঈশান মেয়েটাকে জোর করে গাড়িতে ওঠালো। তারপর ওর পাশে বসে ওর একটা হাত জোর করে ধরে রাখলো। মেয়েটা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো দেখে তখন ইমন একটা ধমক দিতে মেয়েটার মুখে হাত দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তারপর বারবার রিকোয়েস্ট করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। শেষে মেয়েটা ঈশানের চোখে পানি টলমল করছে স্পষ্ট দেখতে পারলো। আর তাতেই বুঝতে পারলো কাল ছেলেটার সাথে ওর আপু আর ভাই কত বড় অন্যায় করেছে। আর এতক্ষণ যাবৎ মেয়েটা সবার সামনে উপস্থিত থেকে সবটাই শুনেছে যে ছেলেটা ওর ছোট বোন তানিশাকে ভালোবাসতো আর এখন খুশি তাকে বিয়ে করতে হবে। এসব কিছু শোনার পর খুশির মাথায় আকাশ ভেঙে পড়েছে। পালিয়ে যাওয়ার মতো সময় সুযোগটা পায়নি। যে মেয়েটাকে ঈশান তুলে এনেছে মেয়েটা দেখতে একদম পরীর মতো। মেয়েটাকে এমন করে কাঁদতে দেখে মনে হয়েছে এই মুহূর্তে বুকের মাঝে জড়িয়ে ধরতে। কান্না করার ফলে মেয়েটা হেঁচকি তুলছে। ঈশানের ইচ্ছে করছিল চোখের পানি মুছে দিতে, কিন্তু আপুর ভাইয়ের সামনে সেটা পারছে না। তার উপর আবার ওরই ছোট বোনকে ভালোবাসতো। এই কথাটা মাথায় আসলেই রাগে পুরো শরীরটা জ্বলছে ঈশানের। কি করে পারলো তানিশার আব্বু আর ভাই ওর ভালোবাসার মানুষটাকে বিয়ে দিয়ে দিতে? এদিকে ওর আব্বু আর ভাইয়া যখন বলছে তাহলে এই মেয়েটার সাথে ঈশানের বিয়ে হবে। তাছাড়া এই মেয়েটার ছোট বোনকে ঈশান ভালোবাসতো, সেই মেয়েটাকে ওরা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়েছে। যে অন্যায়ের কারণে ওর ওরা গায়ে হাত তুলেছে, সে অন্যায়টা আজকে করেই দেখাবে না হয়। ঈশান ভাবছে ভাইয়া যখন একবার বলেছে তাহলে এসব করেই ছাড়বে। তাই ঈশান আর তেমন কথা বাড়ায়নি। সবাই কাজী অফিসের সামনে চলে আসলো। আম্মু আরও অন্যান্য লোকজন থেকে শুরু করে এমনকি ঈশানের বন্ধুরা সব কিছু জানার পর সেখানে চলে এসেছে। ঈশান গাড়ি থেকে নামলো। মেয়েটা নামতে চাইছে না দেখেই ওকে জোর করে হাত ধরে টানতে টানতে নামালো। মেয়েটা সেই জেদ করছে যাবে না বলে, তাই মেয়েটাকে জোর করে ঈশান আবারও কোলে ওঠালো। তারপর কাজী অফিসের ভিতরে নিয়ে যেতে গেলে মেয়েটা বলতে লাগলো, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমার সাথে সিন ক্রিয়েট কেন করছেন? আমি তো কোনো অন্যায় করিনি। আপু ভাইয়াকে শাস্তি দিন, আমাকে জোর করে কেন তুলে যাচ্ছেন? আপনি তো আমার ছোট বোনকে। কাল ছোট বোনের বিয়ে দিয়েছেন আপনারা, খুব মহৎ কাজ করেছেন। এখন তো আমাকে আপনার বিয়ে করতেই হবে। বিয়ে তো আপনাকে করতেই হবে। আপনি বিয়ে না করে কোথাও যেতে পারবেন না। আব্বু আর ভাইয়ার কথার বাইরে কিছুই হবে না। যদি কিছু হয় তাহলে ওদের কথাতেই হবে। আর হ্যাঁ, যেটা নিয়ে কথা উঠেছে আমি চাই না সেটা নিয়ে আর সামনের দিকে কথা হোক। আপনাদের এমন কাজের জন্য আমার আব্বুর সম্মানে লেগেছে, তাই বিয়েটা আপনাকে করতেই হবে। আর হ্যাঁ, যদি কথা বাড়ান তাহলে সেটা আপনার আব্বু আম্মুর জন্য ক্ষতির কারণ হবে। আমার ভাইয়া ঠিক কতটুকু আগে সেটা তো দেখেছেনই।
তাই ভদ্রমেয়ের মতো এখন কাজী অফিসের ভেতরে গিয়ে সাইন করে দেবেন। আর ভুলেও বলবেন না আপনি বিয়েতে রাজি নন, তাহলে আপনার আব্বু আর ভাইয়ের ক্ষতি হবে, সেটা আমিও আটকাতে পারবো না। মেয়েটা কাঁদতে দেখে ইমন ভাইয়া আবারও ধমক দিতেই আবু বারণ করতে লাগলো ইশারায়। ইমন ভাইয়া কিছুটা শান্ত হলে ওরা কাজী অফিসের ভিতরে আসলো। ঈশান মেয়েটাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসলো। ঈশান মেয়েটার হাত ধরে রেখেছে। আবু কাজীকে বিয়েটা পড়াতে আরম্ভ করতে বললে কাজী ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে রইল। ইমন কাজীকে ধমক দিতেই লোকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, না মানে আসলে বলছিলাম কি বাবা, মেয়েটা তো কাঁদছে, দেখেই বোঝা যাচ্ছে ও বিয়েতে রাজি না। তাই বলছিলাম কি জোর করে বিয়ে দেওয়াটা কি খুব বেশি জরুরি? পরে পুলিশ কেস টেস হলে আমাকে নিয়ে টানা হেঁচড়া হবে। তাই বলছিলাম কি বুঝে শুনে। ইমন রিভলভারটা টেবিলের উপর রাখতেই ভদ্রলোক তাড়াহুড়ো করে কাজ শুরু করলেন। এখন নিশ্চয়ই আপনাদের কাজ করতে অসুবিধা হবে না। আপনার যত টাকা লাগবে আমরা দিব, আপনার কোনো সমস্যা হবে না। আপনি বিয়ের কাজ শুরু করুন। আধা ঘন্টার মধ্যেই দুজনের বিয়ে সম্পন্ন হলো। তবে মেয়েটা কান্নাকাটি করে বলছিল বিয়েটা করবে না। খুশি ভাবতেও পারেনি কাল বোনের বিয়ের পরেই আজকে ওর বিয়েটাও হবে, তাও যাকে বিয়ে করলো সেই ছেলেটা আর কেউ নয়, ওরই ছোট বোনের বয়ফ্রেন্ড। এসব ভেবেই খুশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এবার ঈশানের আম্মু এসে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, ভয় নেই মামনি, তোমার সাথে আমরা আর কোনো সিন ক্রিয়েট করছি না। তবে হ্যাঁ, তোমার আব্বু আর ভাইয়া অনেক বড় অন্যায় করেছে। আমার আদরের সন্তানের গায়ে তারা আঘাত করেছে। এসবের আলাপ আলোচনা বন্ধ করতে হবে। তাই আমার স্বামী এমন সিদ্ধান্ত নিয়েছে, তুমি ওই বাড়িতে আমার ছেলের বউ হিসেবে নয়, আমার মেয়ে হয়ে রাজরানীর মতো থাকবে। তুমি ভেবো না তোমার সাথে ওখানে কোনো সিন ক্রিয়েট করা হবে। তবে হ্যাঁ, তোমার আব্বু আর ভাইয়া যদি পুলিশ নিয়ে আসে তাহলে তুমি তোমার স্বামীর পক্ষ নিয়ে কথা বলবে, কারণ ঈশান এখন থেকে তোমার স্বামী। আমি আশা করছি তুমি ঝামেলাটাকে আর বাড়াবে না। তোমরা আইনগত ব্যবস্থা নিলে আইনের বহির্ভূত অবস্থায় গিয়ে তোমার শ্বশুরকেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। তোমরা যেমন ক্ষমতার যেমন অপব্যবহার করেছো, আমরাও সেটা করতে পারবো। ওই বাসাতে গেলে তুমি বুঝতে পারবে তুমি যতটা খারাপ এই মুহূর্তে আমাদের ভাবছো ততটা খারাপ আমরা নই। আমি তোমাকে ছেলের বউ নয়, মামনি মেয়ে হিসেবে আগলে রাখবো। এখন চলো, কান্নাকাটি না করে আমাদের সাথে চলো। খুশি মেয়েটা চুপ করে রইল। ঈশান যতটা রাগী তার থেকেও ওর বাবা ভাই হাজার গুণে রাগী। এখন এই মুহূর্তে যদি কিছু ভুলভাল বলেও ফেলে তাহলে ওরা যে কী অবস্থা করবে সেটা ভেবেই খুশি শুধু কাঁদতে লাগলো। মেয়েটা এক পাও সরছে না। ঈশান আবারও মেয়েটাকে জোর করে বাইরে নিয়ে আসলো। মেয়েটা বন্ধুদের চলে যেতে বলল। আবু বাসায় না গিয়ে চলে গেল থানাতে ওসির সাথে দেখা করতে। আর যাওয়ার সময় আবু ঈশানকে আর ইমনকে বাসায় চলে যেতে বলল। কিছু গার্ড ইমন আব্বুর সাথে পাঠিয়ে দিল। ঈশান মেয়েটাকে জোর করে এনে গাড়িতে বসালো। মেয়েটাই ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে ঈশান আম্মু আর ভাইয়ের সামনে ওকে দুহাতে জড়িয়ে ধরলো আর বুকের মাঝে টেনে এনে বলতে লাগলো, চুপ, একদম চুপ। আর একটা শব্দ যদি হয় তাহলে আপনার কি অবস্থা করব আপনি ভাবতেও পারছেন না। আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি আপনি না আমার ছোট বোনকে ভালোবাসতেন, তাহলে আপনি আপনি কি করে পারছেন আমার সাথে এমনটা করতে? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি কেন আমার সাথে এমন জোর করছেন? কালকে সেটা ভাবা উচিত ছিল। আব্বু আর ভাইকে কাল আটকাতে পারতেন। বোনের বিয়ে দেওয়ার সময় একটা আবার ভাবা উচিত ছিল যে আমার কোনো অন্যায় নেই, তাহলে অন্তত আজকে আমাকে এই কাজটা করতে হতো না। আপনার বোনকেই আমি বিয়ে করতাম, কিন্তু আপনারা সেটা না করে কাল আমার সাথে অনেক বড় অন্যায় করেছেন। এতে এতে আমার কি দোষ? আমি তো জানতামই না যে এরকম কিছু হবে। আপনারা যে এত রাগী আমি বুঝতে পারিনি, তাহলে কখনোই আব্বু আর ভাইয়াকে এগুলো করতে দিতাম না। আব্বু আর ভাইয়া ভুলের শাস্তি কেন আমাকে দিচ্ছেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে কিন্তু এখন গায়ে হাত তুলব। মেয়েটা ফ্যাল করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ঈশান ওকে আরেকটু শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরতেই মেয়েটা শুধু ফোপাতে লাগলো। আম্মু ওদের পাশেই বসেছিল। আম্মু বারবার মেয়েটাকে বারণ করার সত্ত্বেও মেয়েটা কাঁদতে লাগলো। ঈশান বাসার সামনে এসে মেয়েটাকে কোলে তুললো আর তাতেই মেয়েটা চুপচাপ শুধু চোখের পানি ফেলতে লাগলো। বাসার মানুষগুলোকে ছেড়ে এসেছে আর আজকে এরকম একটা পরিস্থিতিতে ওর বিয়ে হলো বলেই খুশি হতে পারছে না।
ঈশান মেয়েটাকে বাসার ভিতরে আনতেই আম্মু তাড়াহুড়ো করে কোথাও একটা চলে গেল। তারপর ছেলের বউকে বরণ করা হলে বউকে ঘরে নিয়ে যেতে বললেই ঈশান মেয়েটার হাত ধরল। মেয়েটা যাবে না বলে জেদ করতেই ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিলে মেয়েটা কেমন যেন ভয়ে কেঁপে উঠল। শাশুড়ি আম্মুর সামনে এরকম করতে হয় না। এখন ভদ্র মেয়ের মতো আমার সাথে চলুন। যদি আপনি তেরা বেঁকা হন তাহলে সেটা আপনার আব্বু আর ভাইয়ার জন্যই ক্ষতি হবে। এখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে ওদের কোনো ক্ষতি হোক। আপনারা আমাকে মেরে ফেলুন, আমার সাথে যা করার তাই করুন, তারপরে ওদের কোনো ক্ষতি করবেন না। আমি মেয়ে হয়ে আব্বুর ক্ষতিটা কী করে চাইবো বলুন? দয়া করে আপনারা আব্বু আমাকে বলুন না যে আমাকে যা ইচ্ছে করুক, তারপরে যেন ওদের কোনো ক্ষতি না করে। আমাকে ছেড়ে দিন না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি আব্বু আমাকে বলবো আপনাদের সরি বলতে। কি বললে তুমি? আমি তোমাকে বিয়ে করেছি, বউ হিসেবে বাসায় নিয়ে এসেছি, আর তুমি বলছো তোমাকে ছেড়ে দিতে? এটি কি করে সম্ভব? এই মেয়ে, পাগল হয়েছে তুমি? না, আমি এই বিয়ে মানি না। আপনারা জোর করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। আমি এই বিয়েতে কোনোদিনও রাজি ছিলাম না, আপনারা জোর করেছেন আমাকে। কি বললে? আর একবার বলো শুনি। হ্যাঁ তো, জোর করেই তো আমাকে খুশি মেয়েটা কথা বলে শেষ করতে পারল না, তার আগেই ঈশান ওর মুখটা চেপে ধরল। তারপর মেয়েটার মুখের কাছে মুখ টানতেই খুশি ভয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। ঈশান এক হাতে ওর চুলের পিছনে ধরল, আর এক হাতে মুখটা চেপে ধরে বলতে লাগলো, বিয়েটা তুই মানিস বা না মানিস, এখন থেকে তোকে আমার সাথেই থাকতে হবে। আর তোর বাবা ভাই যদি পুলিশ নিয়ে আসে কিংবা বেশি ঝামেলা করে, তাহলে তুই বলবি তুই নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমার সাথে ভালো আছিস। যদি না বলিস তাহলে আমার বাজে চেহারার প্রথমবারের মতো তুই দেখতে পারবি। আমি তোকে বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না। তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, তোকে আমার সাথেই থাকতে হবে, আর সারা জীবন থাকতে হবে। খুশি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা ব্যথায় কেমন কুঁকিয়ে উঠতে লাগলো। ঈশান ওকে ছেড়ে দিল। রাগের মাথায় মেয়েটাকে এমন করে কষ্ট দিয়ে ফেললো ভেবেই কিছুটা শান্ত হলো। তারপর আলতো করে সামনে বসে মেয়েটাকে কাছে টেনে নিয়ে মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, তোমার বোনের সাথে আমার বিয়েটা তোমার বাবা ভাই মানতে চায়নি। এখন আমার কি দোষ বলো? আমি কি অন্যায় করেছিলাম? আমি কি কোনো অন্যায় করেছিলাম? ভালোবাসাটা অন্যায় ছিল? আমি তোমাদের থেকেও বড় ঘরের সন্তান, তাহলে আমাকে কেন তোমার আব্বু আর ভাই মানতে পারলো না? আমাদের ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কতটুকু সেটা তুমি বুঝবে কি করে? যাই হোক, তোমাকে আমার সাথেই থাকতে হবে। তুমি যতই জোর জবরদস্তি করো আর আইন দেখাও, আমার কাছ থেকে চলে যেতে পারবে না। আমি আবারও ভালো মতো বলছি, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করেও যেতে পারবে না, কারণ বাইরে শত শত গার্ড রয়েছে, ওরা তোমাকে কোথাও যেতে দেবে না। তুমি সময় নাও, আমাকে মানতে তোমার সময় লাগবে। আমি চাই না তোমার সাথে কোনো প্রকার জোর করতে। বিয়ে যেহেতু করেছি, আজ বাদ কাল দুজনের মাঝে ভালোবাসা হবেই, কাছাকাছি দুজনেই আসবই। আমার এমন মনের অবস্থাতেও আমি তোমাকে এইসব কথা বলছি। তোমার মেনে নিতে সময় লাগবে, তার জন্য তুমিও সময় পাবে। তুমি বাসার প্রত্যেকটা মানুষকে ঘৃণা করতে পারো, কিন্তু দিন শেষে এদেরই তোমাকে ভালোবাসতে হবে। আজকের পর থেকে তোমার এদের সাথেই থাকতে হবে। তাই ভুলেও এমন কিছু করো না, কিংবা তোমার বোনের মতো কাজ করো না যার জন্য তুমি আমাকেও হারাও আর তোমার স্বামীর বাড়িতে থাকাটা তোমার জন্য কষ্টকর হয়ে যায়। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সব মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমার জন্য সেটা ভালো হবে। না, আপনি কি করবেন? আব্বু আমার ক্ষতি করবেন? তার থেকে আপনারা আমাকে না, তোমার সাথে জোর করব। আর জোর করলে একটা পুরুষ একটা মেয়ের সাথে কি করতে পারে সেটা তুমি খুব ভালো করেই জানো। কিন্তু আমি চাইছি না জোর করতে। তুমি নিজে থেকে আমার কাছে আসবে আর নিজে থেকে চাইবে যেন আমি তোমার কাছে আসি, ভালোবাসি। সেটা হবে না। আমি আপনাকে ঘৃণা করি, আপনার পরিবারকেও ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। মেয়েটার কথাতে ঈশান হাসতে লাগলো। তারপর রুমের বাহিরে চলে যেতে গেলে ফিরে এসে রুমের দরজা আটকে দিল। খুশি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। খুশি ভাবছে আব্বু আম্মু হয়তো এমন কিছু করবে যার জন্য ঈশানদের কোনো ক্ষতি হবে, কিন্তু মেয়েটা জানে না যে ঈশানের আব্বু চাইলে পুরো আইনি ব্যবস্থাকে কিনে ফেলতে পারে। টাকা দিলে এরা বিক্রি হওয়ার জন্য বসে আছে। খুশি সারাটা দিন কাঁদলো। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যার দিকে যখন ঘুম ভাঙল, খেয়াল করে দেখল রুমের লাইটটা জ্বলছে। খুশি উঠে চুপচাপ বসে রইল। এখন
এখনও চোখ মুখ লাল হয়ে আছে, চোখের পানিটা এখনও মুখে লেগে আছে, হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এবার ঈশান এসে ফ্রেশ হয়ে মেয়েটার পাশে বসতেই খুশি ওর থেকে দূরে সরে গেল। তারপর খাটের সাথে পিঠ ঠেকিয়ে দুহাতে হাঁটু ধরে মাথা নিচু করে রাখলো। তখন ঈশান বলতে লাগলো, বউ, খিদে পেয়েছে তোমার? তুমি দুপুর থেকে কিছু খাওনি তাই না? জানো, তুমি খাওনি বলে আমিও খাইনি। ঈশানের মুখে এমন কথা শোনার সাথে সাথেই খুশি চোখ জোড়া বড় বড় করে তাকালো। ছেলেটা একটু মুচকি হেসে এগিয়ে আসতেই খুশি ওর থেকে সরে যেতে নিলে ঈশান ওকে জোর করে টেনে কাছে এনে তারপর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, তোমার বোনের থেকেও না তুমি অনেক বেশি কিউট। আগে যদি জানতাম তোমার বোনের বিয়েটা জোর করে এমন করে দিবে তাহলে আমি তোমার সাথেই প্রেম করতাম, কারণ তোমাকে বোঝাতে আমার সহজ হতো। আর তোমার বোনকে দেখো, ব্ল্যাকমেল করতেই বিয়েটা করে নিল। আমি যদি তোমার সাথে প্রেম করতাম তাহলে তোমাকে বোঝালে তুমি অবশ্যই আমার জন্য সুইসাইডও করতেও, দ্বিতীয়বার ভাবতে না। সেটা আমি জানি তো জান পাখি। ঈশানের কথাতে খুশি অবাক হচ্ছে। কাল অবধি ছেলেটা ওর বোনকে ভালোবাসতো, আর আজকে বিয়ে করার পর ওর প্রতি এত আদর ভালোবাসা আসছে কোথা থেকে ছেলেটার। খুশি দূরে যাওয়ার চেষ্টা করলে জোর করে ওর হাতটা ধরে ঈশান আর একটু কাছে টেনে আনলো। মেয়েটা ছোটার চেষ্টা করতে এক হাতে ঈশান কোমর জড়িয়ে ধরে আরেক হাতে মুখের পাশে রেখে বলতে লাগলো, আমাকে জোর করতে বাধ্য করো না বউ, আমার কাছে আসো, আমার কাছে থাকো। ভালো মতো বলছি, ফ্রেশ হয়ে আসো। একটু পরে তোমার জন্য খাবার দিয়ে আসবো, ভদ্র মেয়ের মতো খেয়ে নেবে। আপনারা আমাকে টাচ করবেন না, আমি কিছু খাবো না, আমি এখানে থাকবো না, আমি আমি বাসায় চলে যাব। যাবে, কিন্তু আমার সাথে যাবে। যখন তোমার বাসা থেকে সবাই আমাদের বিয়েটা নির্দ্বিধায় মানতে আরম্ভ করবে তখন বাসায় যাবে, বাসায় যাব দুজনে, কেমন? তারপর আব্বু আম্মুকে বলবে আমরা হ্যাপি আছি, আমি তোমাকে সময় দিচ্ছি। আর হ্যাঁ, সময় দিচ্ছি তার মানে এই না যে সারা জীবনের জন্য ছেড়ে দেব। তুমি চাইলেও আমাদের মাঝে যে দূরত্ব বাড়বে না। যাও, ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে আসো। খুশি যাবে না বলে জেদ করতেই ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিতেই মেয়েটা কেঁপে উঠল। তারপর আবারও সে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতেই ঈশান ওর চোখের পানি মুছিয়ে দিয়ে মুখের পাশে হাত রেখে বলল, বউ, তুমি বুঝতেই তো পারছো আমার পরিবারের মানুষ একটু রাগী। তার মধ্যে আমি সবার চেয়ে শান্ত ছিলাম, কিন্তু তোমার ভাইয়া আব্বু আমাকে শান্ত থাকতে দিল না। জানো তো আমার কি অন্যায় ছিল? আমি তানিশাকে বিয়ে করে নিতে চেয়েছিলাম। তোমার আব্বু আম্মু আমার আব্বুর সাথে কথা বলে নিলেই তো হতো। দেখো, মাঝখান থেকে তোমাকে আমার বিয়ে করতে হলো। তবে তুমি ভেবো না যে তোমার বোনকে ভালোবাসার পর তোমাকে ভালোবাসতে পারবো না। বউকে ভালো না বাসলে পুরুষ মানুষ কাকে ভালোবাসবে বলো? আপনি আসলেই একটা বাজে ছেলে। নাহলে আমার বোনকে ভালোবাসার পরে কি করে আমাকে ভালোবাসার কথা বলতে পারে? আর একটা কথাও বাড়াবে না। আজকে প্রথম দিন, তাই এর থেকে বেশি ডোজ দিতে চাইছি না। যাও, ফ্রেশ হতে যাও এক্ষুনি। আর কথা বাড়াবে না বলে দিলাম। খুশি বড্ড আদুরে মেয়ে, অল্প ধমকে আর রাগী চোখ দেখলেই কেটে ফেলে। এবারে ঈশান রাগী চোখে তাকাতেই মেয়েটা তাড়াহুড়ো করে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। তারপর দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ঈশান বলতে লাগলো, বাই দ্য ওয়ে, তোমার নামটা কি যেন? মেয়েটা চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকাতেই ছেলেটা মুচকি হাসলো। তারপর উঠে আসতেই খুশি তাড়াহুড়ো করে বলল, খুশি। ঈশান আবারও ফিক করে হেসে ফেলল। তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তানিশার কথা ভাবতে লাগলো। মেয়েটা কি করে পারলো ওর আব্বু আম্মুর একটু ব্ল্যাকমেল করতেই বিয়েটা করে নিতে? একটাবারও ওকে জানালো না পর্যন্ত। ঈশান জানলো, তবে ওর বান্ধবীদের থেকে। অবাক লাগছে এটা ভেবেই। ঈশানের মনে হয়েছে যে মেয়েটা যদি ওকে ভুলে যেতে পারে তাহলে ওরও উচিত তানিশাকে ভুলে যাওয়া। ওয়াশরুমে দরজা খোলার শব্দে ঈশান রুমে আসলো। খুশি বাইরে এসেছে। ছেলেটা এগিয়ে এসে ওর হাত ধরে টেনে বেডে বসিয়ে দিয়ে বলতে লাগলো, বউ, নিচে গিয়ে খাবে নাকি আমি খাবার নিয়ে আসবো? আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আপনারা আমাকে জোর করে ধরে এনেছেন, এরপরে আমার গলা দিয়ে খাবার নামবে ভাবছেন? বিয়ে তো একদিন না একদিন করতেই হতো, সেটা না হয় জোর করেই করেছি। আজ বাদে কাল তো তোমার জন্য তোমার অন্য কাউকে হলেও বিয়ে করতেই হতো। তাহলে আমাকে করে কি খুব আফসোস হচ্ছে? যাই হোক, আমি খাবার নিয়ে আসি, তুমি খেয়ে নিবে, কেমন? বললাম তো খাবো না। এমন জেদ করে না শোনাবো। আমার সাথে জেদ করলে সেটা তোমার ক্ষতির কারণ হবে। আমাকে জোর করতে হবে, আর আমি চাইছি না এই মুহূর্তে জোর করে কিছু করতে, তাতে আমার বউটা কষ্ট পাবে।
ঈশান একটু বাদেই রুমে আসলো। কয়েকজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। মেয়েটার সামনে খাবার রাখতেই খাবে না বলে জেদ করতেই ঈশান রাগী চোখে তাকালে খুশি আবারও বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললো। ঈশান নিজেই নিজ হাতে খায় না, তাহলে ওকে খাইয়ে দিবি কি করে? খুশি খাচ্ছিল না দেখে ঈশান বলতে লাগলো, আমি নিজের হাতে খাই না, আম্মু আমাকে খাইয়ে দেয়। সেখানে তোমাকে খাইয়ে দিব কি করে? দাঁড়াও, তোমার শাশুড়ি আম্মুকে রাখি। ঈশান বাইরে চলে গেল। খুশি সেখানেই বসে রইল। একটু বাদে আম্মুকে নিয়ে ফিরতেই আম্মু এসে খুশির পাশে বসলো। তারপর ওই চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, এত কাঁদতে হয় না মামনি, যেটা হয়েছে সেটার জন্য কেউ তোমাকে দোষারোপ করেনি। তোমার আব্বু আর ভাইকে একটু শিক্ষা দেবার জন্য এমনটা করতে হয়েছে। তুমি ওই বাসাতে থাকতে থাকতে বাসার মানুষগুলোকে চিনতে পারবে। আমরা তোমার জন্য এতটাও কঠোর নয় তুমি যতটা ভাবছো। তুমি আমার মেয়ে হয়ে থাকবে। বাসা থেকে এসেছো পর থেকে এখন পর্যন্ত একটু পানি পর্যন্ত খাওনি। এখন একটু খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। বললাম তো খাবো না, আপনারা কেন জোর করছেন? বুঝেছি, আমাকে তোমার কাছে আসতে হবে, তাই তো? ঈশানের রাগী চোখের দিকে তাকিয়ে খুশি কেঁদে ফেললো। এবার আম্মু ছেলের দিকে রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, তোমরা 3 বাবা ছেলে মিলে কি শুরু করলে বলো তো? আমি তো আমার মিষ্টি বৌমাটাকে বোঝাচ্ছি, তাহলে তোমাকে এর মাঝখানে কথা বলতে হবে কেন? তুমি বাইরে যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আম্মু খাবার মেখে খুশির মুখের সামনে ধরলো। মেয়েটা খাচ্ছে না দেখে আম্মু রাগী চোখে তাকাতেই মেয়েটা কান্নার মাঝেও খেয়ে নিল। শায়লা বেগম অন্য হাতে খুশির চোখের পানি মুছিয়ে দিতেই হাজারটা কথা বলতে লাগলো। খুশি বাচ্চাদের মতো খাচ্ছে। ঈশান ওদের থেকে দূরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে খুশি হয়তো বা লজ্জা পাচ্ছে। আম্মু খুশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামনি, তোমার বরটাকেও এখন পর্যন্ত খাইয়ে দিতে হয়, আর দুপুরের খাবারটা তাকে আমি না খাওয়ালে সে খেতেই চায় না। এত অবাক হবার কিছু নেই মামনি। এখন হয়তো একটু রাগ করে আছো, কিন্তু দিন শেষে তোমাকে আমার ছেলেটার দায়িত্ব নিতে হবে। আমার ছেলেটাকে নিজ হাতে খাইয়ে দিতে হবে এরপর থেকে। খুশি কাঁদলো আর খেলো। খাওয়া শেষ হতেই আম্মুর মুখটা মুছিয়ে দিয়ে তারপর সার্ভেন্টকে ডাকতেই সার্ভেন্ট এসে প্লেটগুলো নিয়ে গেল। এবার ঈশান রুমের বাইরে চলে যেতেই আম্মু খুশির পাশে বসে ওকে হাজারটা কথা বলতে লাগলো। খুশির মনে হচ্ছে এ বাড়িতে একটা মানুষ আছে যার রাগটা একটু কম। তবে শাশুড়ি আম্মুর প্রথম কথাগুলো শুনে অনেক ভয় লাগছিল, কিন্তু এখন ওকে অভয় দিল। বলল সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আর ওদের বাসার পরিবেশটা একটু ঠান্ডা হলেই দু বাসা থেকে কথা বলা হবে। আর ঈশানের আব্বুই নাকি এসব বলেছে। এই বাসার মানুষগুলো খুশিকে মেয়ের মতো রাখবে, সেটা আম্মু ওকে আবারও আশ্বস্ত করলো। খুশি আর কাঁদছে না এখন। শাশুড়ি আম্মুর কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। রাতে ঈশানের খাওয়া দাওয়া করে রুমে আসলো। দরজাটা লক করে দিতেই খুশি ভয় পেয়ে গেল। বুকটা ধুক ধুক করছে মেয়েটার। এখন আবার এই বজ্জার ছেলেটা ওকে জোর করবে না তো? যে রাগী তাতে অসভ্যতাটা করতেও পারে। একটু আগেই খুশিকে একটা মেয়ে সার্ভেন্ট এসে কিছু ড্রেস দিয়ে গেছে। ড্রেসগুলো দেখে খুশি অবাক হয়েছিল, তবে আম্মু ওকে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিয়ে গেছে। মেয়েটা শাড়ি পরে বসেছিল, তবে বউ সাজায়নি। বলেছে পরবর্তীতে ওদের বিয়েটা আবার হবে। তবে কালো শাড়িতে এই মুহূর্তে মেয়েটাকে যে অসম্ভব রকমের সুন্দর লাগছে, ঈশান সেটা ওর দিকে তাকাতেই বুঝতে পারল। তারপরও বারবার তানিশার কথা মনে পড়ছে। ওর বড় বোনের দিকে তাকিয়ে ঈশান এসে মেয়েটার সামনে বসলো। খুশি ভেবেছিল ছেলেটা ওকে জোর করবে, কিন্তু তা না করে ঈশান এক সাইডে শুয়ে পড়ল। খুশি একটু ভয় পেয়ে সরে গেল। ছেলেটা দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে তারপর কোলবালিশের উপর হাত পা ছড়িয়ে দিল। খুশি ওর পাশেই বসে রইল। মাঝখানে এত বড় এক বর্ডার দেখে খুশি অবাক হচ্ছে। ভেবেছিল ছেলেটা জোর করবে, সেখানে নিজে থেকে বালিশ দিল। খুশি 5 মিনিট যাবৎ বসে আছে দেখে ঈশান বলতে লাগলো, আপনাকে কি ঘুমানোর জন্য লেটার দিতে হবে, নাকি আমাকে স্পেশাল ওষুধ দিতে হবে ম্যাডাম? খুশি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ছেলেটার দিকে। তারপর হঠাৎই ঈশানের এমন কথাতে শুয়ে পড়ল। অন্যদিকে ফিরে শুতেই তখন ঈশান বলতে লাগলো, যদি খুব বেশি আফসোস হয় তাহলে বলতে পারেন, আমি কোলবালিশের জায়গাটা আপনাকে দিতে পারি। এই না, ভয় পাবেন না ম্যাডাম, আমি জোর করব না। আপনি যখন নিজে থেকে চাইবেন তখন আমি আপনার কাছে আসব।
খুশি ঘুমোতে পারছে না। ঈশান অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। খুশি বাইরে যাওয়ার জন্য দরজাটা খোলার চেষ্টা করতেই বুঝতে পারল বাইরে থেকে লক করা আছে, চাবি ছাড়া যেটা খোলা সম্ভব না। খুশি বুঝতে পেরে আবার গিয়ে ঈশানের পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল ঠিক আগের রাতের মতোই। দুজনের কোলবালিশের উপর হাত পা ছড়িয়ে দিয়েছে। ঈশানের ঘুম ভাঙতে দেখল খুশি ওভাবেই শুয়ে আছে আর ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান উঠে বসতেই খুশি তাড়াহুড়ো করে উঠে গেল। দুজনের মাঝে দূরত্ব তৈরি করতেই ঈশান বলতে লাগলো, যাও গোসল করে আসো, আর ওয়ার্ডরোবে দেখো তোমার জন্য শাড়ি আর ড্রেস রাখা আছে। কেন গোসল করতে হবে কেন? আপনি তো আমার কাছে আসেননি, আর আমি বিয়েটাও মানি না। তাহলে কথা বাড়িও না জান পাখি, গিয়ে গোসল ছেড়ে আসো। আর এত কথা বলতে হয় না, স্বামীর উপর দিয়ে বেশি কথা বলা বেয়াদবি, জানো না তুমি? খুশি মুখ ভেঙচি কেটে উঠে ব্যালকানির দিকে যেতে গেলে ঈশানের রাগ হলো। মেয়েটা কোনো কথা শুনতে চায় না, তার উপর কালকে থেকে তেড়ামি করেই যাচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। ব্যালকানিতে গিয়ে খুশিকে পিছন থেকে একটা হাত ধরে টানতেই মেয়েটা ওর দিকে ফিরল। ঈশান হ্যাঁচকা টানে মেয়েটাকে কোলে উঠিয়ে নেয়। খুশি ছটফট করতে লাগলে ঈশান ধমক দিতেই মেয়েটা চুপচাপ হয়ে গেল। ঈশানের ধমকটাতে যে খুশি কালকে থেকে বড্ড বেশি ভয় পাচ্ছে সেটা ছেলেটা খুব ভালো করে বুঝতে পারছে। ঈশান মেয়েটাকে এনে ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে শাওয়ারটা ছেড়ে দিতেই খুশি ভিজে গেল। রাগের মাথায় খুশি বেশ খানিকটা ঈশানকে বকাঝকা করতে লাগলো আর বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। ছেলেটা ওয়াশরুমের দরজাটা টেনে দিয়ে গেল। একটু বাদে ওর গোসল শেষ হতেই খুশি দরজায় টোকা দিয়ে বলতে লাগলো, শোনে না, বলছি কি, আমি তো ওয়াশরুমে কিছুই আনিনি। আপনি টাওয়াল আর একটা শাড়ি দিন না প্লিজ। টাওয়াল দিচ্ছি, ওটা পরে বের হও, বাকিটা পরে দেখা যাবে। বউয়ের সাথে দুষ্টুমি করবে বলেই ঈশান এমন কথা বলল। খুশি বেরোবে না, ঈশান ওকে বারবার বের হতে বলতে লাগলো। তারপর যখন বলল না না বেরোলে টাওয়ালটা দিবে না, তখন মেয়েটা রিকোয়েস্ট করতে লাগলো। ঈশান শুধু টাওয়ালটা দিতেই খুশি সেটা নিতে গেলে ঈশান ওর হাত টেনে ধরলো। অনেক জোর জবরদস্তি করে খুশি কোনো রকমে ভিতরে টাওয়াল নিতে পারলো। তারপর আধা ঘন্টা যাবৎ বাইরে আসলো বলে জেদ করতে লাগলো। এবার ঈশান রাগের মাথায় দরজায় 2-3টা ধাক্কা দিতেই খুশি দরজা খুলে বেরিয়ে আসলো। ঈশান খেয়াল করলো শুধু টাওয়াল দিয়ে মেয়েটা নিজেকে আবৃত করে রেখেছে, বুকের উপর টাওয়াল গুজে রেখেছে। এই মুহূর্তে মেয়েটাকে একদম পুতুলের মতো লাগছে। ওর কোমর ছাড়িয়ে চুলগুলো ভেজা অবস্থায় টুপটুপ করে পানি পড়ছে। ঈশান এবার মেয়েটার দিকে এগিয়ে আসতেই খুশি ভয় পেতে লাগলো। ঈশান যতটা কাছে আসছে খুশি ততটাই পেছোচ্ছে। ঈশান হালকা করে মেয়েটার কোমরে হাত রাখতেই খুশি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ভাবে ঈশান কিছু করতে আরম্ভ করবে কিনা। তখন ছেলেটা ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে মেয়েটার চোখের দিকে তাকিয়ে রইল। খুশি চোখ খিচে বন্ধ করে রেখেছে আর 2 হাতে ঈশানের বুকের উপর রেখে আটকানোর চেষ্টা করেছে। ঈশান ঘোরের মাঝে খুশির গলায় আর ঘাড়ে নাক ডোবাতেই মেয়েটা চমকে গেল। তারপর জোর করে ছাড়ানোর চেষ্টা করতেই ঈশান একটু দূরে সরে যায় আর একটু মুচকি হাসে। ছেলেটা ওয়ার্ড্রব থেকে এক গাদা শাড়ি বের করে ওর সামনে রাখে। খুশি তাড়াহুড়ো করে সেখান থেকে একটা নিয়ে ওয়াশরুমে যায়। আধা ঘন্টা পর মেয়েটা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ঈশান হেয়ার ড্রায়ার দিয়ে খুশির চুলটা শুকিয়ে দেয়। খুশি খেয়াল করছে ঈশান নিজে থেকে ওকে সাজাতে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। তবে ছেলেটা খুবই কেয়ারিং, সেটা খুশি বুঝতে পারছে। রাগও করতে পারছে না, আবার পরক্ষণে মনে হচ্ছে এটা ওর বোনের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন ওর হাজব্যান্ড। মানতে না চাইলেও এটাই সত্যি যে কাল ওদের বিয়ে হয়েছে। মাঝে কেটে গেছে 7টা দিন। খুশি এই 7 দিনে ঈশানের সাথেই আছে। রুম থেকে পর্যন্ত বেরোতে দেয় না ছেলেটা ওকে, তবে খাবার সময় হলে জোর করে নিচে নিয়ে যেত। খুশি যখন যেতে চায় না, আব্বু আম্মুর সামনে ওকে কোলে তোলে। খুশির লজ্জা লাগে খুব, তবে ছেলেটাকে কিছু বলতে পারে না। একা একাই নিজের মনে বিড়বিড় করে। 7টা দিন কেটে গেলেও খুশির আব্বু আম্মুর সাথে যোগাযোগ করতে পারেনি। ঈশান নিজে থেকেই করতে দেয়নি, বলেছে যেদিন ওর আব্বু আম্মু এই বিয়েটা মেনে নিবে সেদিন সরাসরি ওকে বাসাতে নিয়ে যাবে। 7ম দিনের মাথায় রাতে দুজনে শুয়ে আছে। খুশি খেয়াল করলো ছেলেটা একদম বাচ্চা ফেস করে বালিশের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে আছে।
আর মাঝখানে তো কোলবালিশ প্রতিনিয়তই থাকে। তবে ঈশানের শোয়াটা ভালো, কখনো ওর কাছে আসে না, অন্য পুরুষের মতো ট্রাইও করে না। সেদিনই শুধু সকালে গলায় আর ঘাড়ে কয়েকটা চুমু খেয়েছিল। ঈশান মুখে দুষ্টুমি করলেও কখনো খুশিকে জোর করেনি। খুশি এটা থেকেই বুঝতে পারছে ছেলেটা ভদ্র। তবে কেন যে ওর আব্বু আম্মু বুঝতে পারলো না কে জানে। সপ্তম দিনের মাথায় রাত 2টো বেজে গেলেও খুশির ঘুম আসছে না। প্রতিনিয়ত বালিশের এপাশ ওপাশ করছে। তারপর ঈশানের দিকে তাকিয়ে থেকে একটা সময় উঠে বসে আর রাগী কণ্ঠে বলতে আরম্ভ করে। আমার খুব হারাম করে দিয়ে বাচ্চাটাকে দেখো, একদম শান্তি মতো ঘুমাচ্ছে। আর কোলবালিশটাকে দেখো, এমন করে জড়িয়ে ধরেছে যেন আমি নই, ওটাই ওর বউ। আমার বুকে ছাড়া জান পাখিটার ঘুম আসে না, সেটা আমাকে বললেই হতো। এরকম ভকভক করে আমার ঘুম ভাঙানোর কি খুব বেশি দরকার ছিল বউ? ঈশানের গরম নিঃশ্বাস খুশিকে পাগল করে দিচ্ছিল। ছেলেটার কোনো কথা বলতে পারলো না। চুপচাপই ছেলেটার বুকের মধ্যে গুটিসুটি মেরে পড়ে রইল। পরদিন খুশি ঘুম থেকে উঠে ঈশানকে পাশে পেল না। 10টার দিকে যখনই ছেলেটা বাসায় ফিরল, খুশি খেয়াল করলো ওর জন্য এক গাদা শপিং করেছে ছেলেটা। তারপর যখন দেখলো এত এত চকলেট আইসক্রিম এনেছে, তখন খুশি একটু বেশিই খুশি হলো। মেয়েটা দৌড়ে গিয়ে চকলেট প্যাকেট নিয়ে খুলেই খেতে আরম্ভ করলো। ঈশান খেয়াল করেছে খুশি বাচ্চাদের মতো করে মুখে আর নাকে চকলেট লাগিয়ে ফেলছে। ঈশান বাইরে থেকে এসেছে বলে গোসল করতে চলে যায়। খুশি চকলেট খাওয়া শেষ হলে ওইভাবেই শুধু হাতটা মুছেই এবার শপিং ব্যাগগুলো দেখতে আরম্ভ করে। সবগুলো ব্যাগ দেখে খুশি বুঝতে পারে যে ওর পছন্দের সব কিছুই সেখানে আছে, বিশেষ করে কাচের চুড়ি, যেগুলো বরাবরই মেয়েটার পছন্দ করতো। ঈশান বাইরে এসে দেখলো খুশি শপিং ব্যাগগুলো ঘেঁটে দেখছে। ঈশানকে দেখে মেয়েটা উঠে যেতে নিলেই ছেলেটা ওকে হালকা টান দিয়ে বসিয়ে দিল। নিজেই পাশে বসে এক হাতে কোমর জড়িয়ে ধরে আরেক হাতে মুখের অন্য পাশে রাখতেই খুশি লজ্জা পেল। আজকাল ঈশানের স্পর্শগুলো কেন জানি খুশির কাছে অনেকটাই আদরের স্পর্শ লাগে, যেটা ওর মনে এক অজানা শিহরণ জাগিয়ে তোলে। তাই তো মেয়েটা বলতে পারে না, প্রতিবার চুপচাপ হয়ে যায়। বিয়ের পর দিন থেকে যতবার মেয়েটাকে স্পর্শ করেছে, ততবারই ও একদম চুপচাপ হয়ে যায়। ঈশানের এরকম স্পর্শে খুশি চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান ওর নাকে মুখে লেগে থাকা চকলেটগুলো ঠোঁট দিয়ে পরিষ্কার করে দিল। খুশি লজ্জায় একদম মাটির সাথে মিশে যাচ্ছিল। ঈশান ওর গালে একটা চুমু খেয়ে নিয়ে বলতে লাগলো, বউ পাখির এগুলো পছন্দ হয়েছে? খুশি ঈশানের কাছ থেকে চলে যেতে নিলেই ছেলেটা ওকে আরেকটু শক্ত করে কোমর জড়িয়ে ধরে তারপর বলতে লাগলো, কি সমস্যা তোমার? এরকম ছটফট করো কেন সবসময়? প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তাকে ভালোবাসুক, আর সেখানে তোমাকে এত ভালোবাসার পরেও দূরে সরে যেতে চাইছো। আমি অবহেলা করলে তুমি সেটা সহ্য করতে পারবে না খুশি। খুশি মাথা নিচু করে রইল। ঈশান চুড়িগুলো বের করে নিজেই মেয়েটার হাতে পরিয়ে দিতে লাগলো। ঈশান মেয়েটার হাতে চুড়িগুলো পরিয়ে দিচ্ছিল আর হাতে চুমু খাচ্ছিল। খুশির এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগছে। ছেলেটাকে বলতেও পারছে না। খুশি ঈশানের থেকে সিনিয়র হয়েও এখনও ছেলেটাকে আপনি করেই ডাকে। মেয়েটা লজ্জা পাচ্ছে দেখেই ঈশান উঠে গেল। সেদিন দুপুরের দিকে খুশি ঈশানের কাছে ফোনটা চাইল, কারণ জিজ্ঞেস করলে খুশি বলল বাসায় কথা বলবে। ঈশান ফোনটা দিয়ে বলতে লাগলো, নাও, আব্বু আর ভাইয়ার কাছে ফোন করে বলো তোমার হাজবেন্ড তোমাকে ঠিক কতটুকু টর্চার করছে, আর বাসা থেকে এখানে ঠিক কতটুকু কষ্টে আছো। যদি পারো তো পুলিশ অফিসারের নম্বর সেভ করা আছে, সেটাই কল করতে পারো। খুশি ফোনটা নিয়ে গাল ফুলিয়ে ব্যালকানিতে চলে গেল। ঈশান জানে খুশি তেমন কিছু করবে না। মেয়েটা প্রথমে আম্মুকে কল করলো। আম্মু রিসিভ করতেই মেয়ের কথা শুনে কিছুক্ষণ কান্নাকাটি করলো। খুশি ভিডিও কল করে দেখালো ও ঠিক কতটুকু খুশি আছে। খুশি আম্মুকে বোঝালো সব ঠিক আছে। তখন আম্মু আব্বুকে ডাকতে লাগলো। ওর আম্মু ভাইয়া সবাই আসলো। খুশি ভিডিও কল থেকেই ওর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি এখানে অনেক ভালো আছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা অনেক ভালো। সেদিন হয়তো রাগের মাথায় ওরা আমাকে তুলে এনে তাদের ছেলের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু এই 7টা দিনে আমার কেন যেন মনে হয়েছে ওরা মানুষ হিসেবে অতটা খারাপ না। আমি ওদের খুব কাছ থেকে দেখেছি। তোমরা যে এমন করে ওদের ছেলের গায়ে হাত তুলেছ, সেই জন্যই ওরা রাগ করেছিল। আপু যদি একই কাজ করতো ওরা করতো, তোমরা মানতে পারতে। তোমরা অনেক বড় অন্যায় করেছো, আর তার জন্য তানিশার জায়গাটা আমাকে নিতে হয়েছে। এই বাড়ির মানুষগুলো অনেক ভালো। ওর আম্মু আমাকে মেয়ের মতো ভালোবাসে। আর ঈশান
সে তো অনেক ভালো একজন মনের মানুষ। আমার এখন মাঝে মাঝে হিংসে হয় যে আমি আমার বোনের জায়গাটা নিয়ে ফেললাম। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা দয়া করে এমন কোনো কাজ করো না যার জন্য দুই পরিবারের মাঝে আবারও তিক্ততার সৃষ্টি হয়। আর ওর আব্বু বলেছে যে তোমরা রাজি হলে দুই পরিবার বসে কথা বলবে। তারপরেও এমন কোনো কাজ করো না যার জন্য ঝামেলা হয়। তোমরা অন্যায় করেছিলে, সেই অন্যায়ের শাস্তিস্বরূপ আমাকে ওরা ছেলের বউ করে এনেছে। দয়া করে আর কোনো ভুল করো না, তাতে না আমার স্বামী কিংবা আমার শ্বশুরবাড়ির কোনো ক্ষতি হয়, তাহলে সেটা তোমাদের ক্ষতির কারণ হবে। আপু প্লিজ সিন ক্রিয়েট করা বন্ধ করো এবার। যেটা হয়েছে সেটা আমি মেনে নেওয়ার চেষ্টা করছি, এখন তোমরাও করো। তুই কি বলছিস বল? বোন, তোর কি মাথা ঠিক আছে? ওরা তোকে জোর করে তুলে নিয়ে গিয়ে ছেলের সাথে বিয়ে দিয়েছে, এসব আমরা মেনে নেব? তাহলে কি করবেন? ওদের পুলিশে দেবে? তোমরা থানাতে গিয়ে কমপ্লেন করবে? যা খুশি তাই করতে পারো। আমি ঈশানের সাথে ভালো আছি। বলতে পারো 7 দিনে কি এমন দেখলাম? 7 দিনে দেখেছি ওরা কতটা ভালো। দেখো, এর থেকে ভালো পারতে হয়তো বা তোমরা আমাকে বিয়ে দিতেই পারতে না, দিতে পারতে, কিন্তু যে ছেলেটা আমার বোনকে ভালোবাসতো সে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এসব শুধু তোমাদেরই জন্য। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, উনি আমার কোনো ক্ষতি করতেই দিবে না। তাই দয়া করে এমন কোনো কাজ করো না যার জন্য সেটা আমার কষ্টের কারণ হয়। আপু তাহলে আমি কষ্ট পাবো, এখন এটা আমারও পরিবার। মেয়ের এমন কথা শুনে বাবা, ভাই আর আম্মু চুপ করে রইল। খুশি কলটা কেটে দিল। তারপর একটু বাদেই ওর বোনকে ফোন করতেই তানিশা বলতে আরম্ভ করলো। আপু, তোর নাকি ঈশানের সাথে বিয়ে হয়েছে? তুই এত সব মেনে নিলি কি করে? তাছাড়া হুটহাট করে বিয়ে হলো, তুই একটাবার বারণও করতে পারি না কেন ওদের? খুশি ছোট বোনকে সব ঘটনা বলল। সব শোনার পর তানিশা চুপ করে রইল। তারপর খুশি ওকেও ভিডিও কল দিল। তানিশা বোনের চোখে মুখে খুশি দেখে বুঝতে পারল বোনকে দেখে মনে হচ্ছে না খুব বেশি কষ্টে আছে। খুশি একটু হাসার চেষ্টা করে বলল, তুই কিভাবে পারলি ঈশানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? তুই ছেলেটার সাথে পালিয়ে যেতে, শেষে তোর বয়ফ্রেন্ডকে আমার বিয়ে করতে হলো। এটা কি কম কষ্টের বল? আমি এই বাড়ির আসার পর থেকেই দেখেছি ওরা ঠিক কতটুকু ভালো মানুষ। ওদের সাথে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে ভেবেছিলাম সুযোগ পেলে পালিয়ে যাব, কিন্তু আমার এখন এখান থেকে পালিয়ে যাওয়ার আর কোনো ইচ্ছেই নেই বোন। তবে এইটুকু মনে হচ্ছে, তুই যদি এই বাড়ি এসে থাকতি তাহলে বুঝতে পারতি ওরা ঠিক কতটুকু ভালো। আমার মনে হয় তুই বিয়েটা ইচ্ছে করেই করিসনি, তাই না? দুজনের মাঝে কিছুক্ষণ নীরবতা চলল। তারপর তানিশা বলতে আরম্ভ করলো, আপু, ঈশান আসলেই অনেক ভালো একটা ছেলে। আমি ঈশানের পরিচয় ওর বাবার সম্পর্কে না জেনেই ভালোবেসেছিলাম। তারপর যখন জানতে পারলাম যে ও এত বড় লোকের ছেলে হয়েও আমার জন্য পাগল, তখন অবাক লেগেছিল। ঈশান আমার থেকেও ভালো আর বড়লোকের সুন্দরী কোনো মেয়েকে ভালোবাসতে পারত। দেখ আপু, যেটা হয়েছে সেটার জন্য আমি বা তুই কেউ দায়ী নই, শুধু আব্বু আম্মু এর জন্য দায়ী। ভাইয়া আর আব্বুর রাগের কারণে আমরা আর ওকে হারাতে হলো। আর সবচেয়ে বড় বিষয় কি জানিস তো, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু পারিনি আপু। আব্বু আম্মু এখন করে ইমোশনালি ব্ল্যাকমেল করু, যার জন্য আমার রাগ করে থাকতে পারিনি। কিন্তু ভাবিনি সেই ঈশান আমারই বড় বোনকে বিয়ে করবে। আপু, আমি জানি না তোকে কি বলবো, তবে হিংসে হচ্ছে তোর ভালো থাকা দেখে। তোকে দেখে আমি বুঝতে পারছি তুই ভালো আছিস, না হলে 7 দিনের মাথায় তুই কল করতি না। আর ওরাও তোকে আমাদের সাথে যোগাযোগ করতে দিত না। আমি বলবো তুই ঈশানের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। ঈশান সত্যিই খুব ভালো মনের একজন মানুষ। ও হয়তো তোর ওপর রাগ করে একটু ঝাড়ি মারতে পারে, একটু ধমক দিতে পারে, তবে দিন শেষে ছেলেটা অনেক ভালো মনের একটা মানুষ। আমার হিংসে হলেও আমি তোকে ছোট বোন হিসেবে তোকে উপদেশ দেব, ছেলেটাকে ভালোবাসার চেষ্টা কর। আমি জানি ও আমাকে ভালোবাসতো, এখনও হয়তো বাসে। তারপরও বলবো আপু, তুই ঈশানকে ভালোবাসার চেষ্টা কর। ও তোকে একটু হলেও ভালোবাসবে। সেই একটু ভালোবাসাই তোর জন্য আকাশ পরিমাণ হবে, দেখবি। ঈশান অনেক সহজ সরল, এত বড় লোকের ছেলে হওয়ার পরেও ওর মধ্যে কোনো অহংকার নেই। আপু, তুই মানিয়ে নেওয়ার চেষ্টা কর। আমি সুযোগ হলেই ঈশানের সাথে কথা বলবো, তোকে কষ্ট না দিতে বলবো।
দু বোন আরও কিছুক্ষণ কথা বলল। ঈশান পিছনে দাঁড়িয়ে থেকে সবটাই শুনেছে। মেয়েটা যে ওর আব্বু আম্মুকে এসব কথা কেন বলল ঈশান জানে না, তবে অবাক লাগছে। ঈশান রুমে এসে বেডে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই এরই মাঝখানে খুশি এসে ওর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, নিন আমার ফোন। ঈশান উঠে বসলো, ফোনটা হাতে নিয়ে তারপর খুশিকে টেনে পাশে বসালো। মেয়েটার মুখোমুখি বসে গালের পাশে হাত রাখতেই খুশি মেয়েটার চোখের দিকে তাকালে, তবে আজকে আর ছাড়ানোর চেষ্টা করলো না। ওর দিকে একদম মায়াবী দৃষ্টিতে তাকিয়েই রইল। ঈশান একটু হেসে ওর কপালে একটা চুমু খেতেই খুশি চোখ জোড়া বন্ধ করে নিল। যতটুকু স্বামী হিসেবে জোর করি সেটুকু তোমার আমার দূরত্বের জন্য খুশি। তুমি আমার থেকে সবসময় পালিয়ে না বেড়াও, স্বামী স্ত্রীর মাঝে এতটুকু হতেই পারে। খুশি, আমি জোর করে তোমার সাথে কিছু করতে চাই না, তবে যদি শান্ত থাকো তাহলে তোমার আমার পরিবারের সম্পর্ক ঠিক হয়ে যাবে। দ্বিতীয়বারও তো কাউকে মানুষ ভালোবাসে, আমি সেটা চেষ্টা করছি। এখন তুমি এমন কিছু করো না যার জন্য আমি সেটা করতে ব্যর্থ হই। তুমি কালকে থেকে রোজ তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে, তবে হ্যাঁ, আমার পরিবারের সাথে খারাপ কিছু করার চেষ্টাও করো না। আমি তোমাকে কালকেই ফোন কিনে দেবো। আর এই কয়দিন তোমার বাসার সাথে যোগাযোগ না করতে দেওয়ার জন্য আই এম রিয়েলি সরি বউ। ঈশান কথাগুলো বলে বেরিয়ে গেল। এমন করেই দিন কাটতে লাগলো। এরই মাঝখানে খুশির ভাই অনেকবার চেয়েছিল পুলিশের সাথে কথা বলতে, কিন্তু খুশির আব্বুই বারণ করেছে। ওর ভাই একটু রাগে কিনা সেজন্য সবটা নিজের মতো করেই ভাবে। এরই মাঝখানে ঈশানের ভাইয়া আব্বুর সাথে কথা বলেছে। দুজনে ভেবেছে যদি খুশির পরিবার থেকে সবটা ঠিকঠাক করে নিতে চায় তাহলে ওদের দিক থেকে কোনো সমস্যা নেই। আব্বু এও সিদ্ধান্ত নিয়েছে দু পরিবারের সম্পর্কের উন্নতি হলে ওদের বিয়েটা আবারও ধুমধাম করে দিবে। আর বড় ভাইয়ের জন্য আব্বু তার বন্ধুর মেয়েকে ঠিক করে রেখেছিল। মেয়েটার সাথে ভাইয়া গত কয়েক মাস যাবৎ কথা বলছে। দুজনের মধ্যে ভালো বোঝাপড়া। মাঝখান থেকে ঈশানের বিয়েটাই যাকে ভালোবাসে না তার সাথেই হলো। মাঝখানেই 2 মাস পেরিয়ে গেল। এরই মাঝখানে খুশির দিক থেকে তেমন কোনো সিগন্যাল না পেলেও মেয়েটার আগের মতো আর ছটফট করে না। সব সময় ওর সাথে রাগ যে দেখায় না। প্রথম 1 মাস একটু তেড়ামি করলেও এখন আগের থেকে অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে। ঈশান যেটা বলে সেটা খুব সহজে মেনে নেয়। ঈশান বুঝতে পারছে খুশি নিজের রাগ আর জেদ থেকে ওকে ভালোবাসতে পারছে না। জোর করে ওকে বিয়ে করার জন্যই এমন করে দূরে সরে থাকে। ঈশান জানে খুশি ওকে বোনের প্রেমিক ভাবলে কখনোই ভালোবাসতে পারবে না। হয়তো খুশিও এগুলোই ভাবছিল। এরই মাঝখানে আব্বু আম্মুর রুমে আসে। আব্বু ঈশানের কাঁধের উপর হাত রাখতেই আব্বু আম্মুর উপস্থিতি টের পেয়ে ঈশান পিছন ফিরে দেখলো দুজনেই দাঁড়িয়ে আছে। তোমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কথা হয়েছে, তোমরা ওদের বাসায় যাও আর কয়েকটা দিনের জন্য ঘুরে আসো। তোমাদের ওখানে যাওয়া দরকার, তবে ভয় পেও না যে উল্টাপাল্টা কিছু ওরা করবে। আমি ওর আব্বুর সাথে কথা বলে নিয়েছি। ভদ্রলোক নিজের কাজের জন্য খুবই লজ্জিত। পারে তো পায়ে হাতে ধরে মাপ চাইছিল, এমন একটা অবস্থা। খুশি আমাদের হয়ে কথা বলেছে, এটা আমি জানি। খুশি বলেছে বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু হয় এরকম কিছু ওদের দ্বারা হবে না। খুশি তোমার সাথে বাসায় যাওয়ার জন্য রেডি আছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমরা বিকেলের দিকে ওদের বাসায় যাও। আব্বু আর ভাইয়ের কথা অনুযায়ী ঈশান খুশিদের বাসায় অর্থাৎ শ্বশুর বাড়ি আসে। সন্ধ্যার মুখে মেয়েটার বাসায় আসতেই ওদের বেশ ভালোভাবেই আপ্যায়ন করা হলো। খুশি ঈশানের হাত ধরে টানতে টানতে ওকে নিজের রুমে নিয়ে আসে। রুমটা বেশ সাজানো গোছানো। ঈশান একটা জায়গায় বসে পড়তেই খুশি ওকে টেনে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ঈশান বুঝতে পারে না আজকাল মেয়েটা নিজে থেকেই ওর সাথে কথা বলে, নিজে থেকেই কাছে আসার চেষ্টা করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মেয়েটার বুকের মধ্যে। ঈশান জড়িয়ে ধরলেও ওকে তেমনভাবেই স্পর্শ করা হয়নি। যতবারই ওর কাছে যেতে নেই ততবারই তানিশার কথা মনে পড়ে। ঈশান সেদিন তানিশার বলা কথাগুলো শুনে বুঝতে পেরেছে তানিশা চাইলেই বিয়েটা আটকাতে পারত, ওর সাথে পালিয়ে যেতে পারত, কিন্তু মেয়েটা সেটা করেনি। তাহলে ওর কথা মনে রাখবেই বা কেন? ঈশান সব চেষ্টা করেছে ঠিক করে নেওয়ার, কিন্তু কি করে পারবে? যাকে ভালোবাসলো তার বোনটাকে নতুন করে ভালোবাসতে কাছে আসলেও এতটা সহজ নয়।
তেমন করে ভালোবাসা। অন্যদিকে খুশি এখন বারবার চেষ্টা করে মেয়েটার কাছে আসার, কিন্তু ঈশান নিজেই দূরে সরে যায়। দুদিন বাদে সবাই খাবার খাচ্ছিল। ঈশানের সাথে খুশির আব্বু কিংবা ভাইয়া তেমন করে কথা বলে না। খুশির ভাইয়া ওর গায়ে হাত তুলেছিল দেখে ঈশানও নিজে থেকে কথা বলে না। তবে খুশির আম্মুর সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠলেও খুশির আব্বু আসার পর একটু কথা বলেছিল, তারপর আর তেমন করে কথা বলতে চায় না। ঈশান বাসায় চলে যাওয়ার কথা বলছিল খুশিকে। মানুষ এরকম করে থাকলে ভালো লাগে। খুশি খাবার টেবিলে বসে কথাগুলো ভাবছিল, তখন ঈশান বলতে লাগলো, কি হলো, তুমি খাচ্ছ না কেন? শরীর খারাপ লাগছে খুশি? খুশির আব্বু আম্মু ভাইয়া সবাই ওর দিকে তাকালো। তখন খুশি খাওয়া রেখে উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আমার কিছু হয়নি ঈশান, আমি একটা কথা ভাবছি। গত 2 দিন হয়েছে আমি এই বাড়িতে এসেছি। আব্বু ভাইয়া আমার সাথে কথা বললেও তোমার সাথে কথা বলে না। আম্মু ছাড়া তোমার সাথে তেমন করে ভালো কেউ কথাও বলে না। ভাইয়া এত বড় একটা অন্যায় করেছে তোমার প্রতি, তারপরেও তার কোনো অনুশোচনা নেই। তুমি তুমি এই বাড়ির বড় মেয়ের জামাই, আর তোমার সাথে কেউ কথাই বলে না। ঈশান মেয়েটাকে শান্ত করতে চাইলে খুশি ওর হাত ধরে টেনে ওঠালো। ঈশান অবাক হলো, কিছু বলবে তার আগেই খুশি বলতে লাগলো, ঈশান, আমরা একটু বাদে বাড়ি চলে যাব, আর কখনো এখানে আসবো না। 2 মাস হয়ে গেছে আমাদের বিয়ে। এর মাঝে আব্বু আম্মু পারতো না তোমার সাথে যোগাযোগ করতে? একে তো এত বড় অন্যায় করেছে, তার উপরে আবার নিজেদের অন্যায়ের জন্য একটু একটু ওদের অনুশোচনা নেই। তার উপরে ওরা তোমার সাথে কথাই বলে না। ঈশান খুশিকে থামানোর চেষ্টা করলে মেয়েটা রাগ করে খাবার রেখে উঠে গেল। ঈশান ওর পিছন পিছন রুমে আসে। মেয়েটা বেডে বসে কাঁদছে। ঈশান খুশির পাশে বসে ওকে কাছে টেনে নেয়। খুশি ভেবেছিল মেয়েটা ওকে বুকের মধ্যে লুকিয়ে নেবে। খুশিরও এই মুহূর্তে খুব ইচ্ছে করছিল ঈশানের বুকে মাথা রাখতে, কিন্তু ছেলেটা সেটা করেনি। ওকে বোঝালো। সন্ধ্যার মুখে খুশির আব্বু আর ভাইয়ার সবাই এসে ঈশানকে অনেকবার সরি বলল। ঈশানের সাথে খুশির ভাইয়া অনেকক্ষণ যাবৎ কথা বলেছে। তারপর রাত 8টার দিকে খুশির ছোট বোন অর্থাৎ তানিশা ও স্বামী সমেত বাসায় আসলো। ঈশানের সাথে দেখা হলেও শুধু জিজ্ঞেস করেছিল, কেমন আছে ঈশান? জি আলহামদুলিল্লাহ ভালো। ঈশান জিজ্ঞেস করেনি যে তানিশা কেমন আছে, তবে মেয়েটার স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে। ঈশান সেটা খুব ভালো করেই জানে। তাহলে সেই মেয়ের জন্য কেন নিজে কষ্ট পাবে? আর তানিশা যে সব কিছু ভুলতে বসেছে ঈশান সেটা জানে। অন্যদিকে খুশি এখন ঈশানের প্রতি দুর্বল, ছেলেটা বুঝতে পারছে। তবে মেয়েটা নিজে থেকে না বলা পর্যন্ত যে ওর কাছে আসবে না ঈশান, সেটাতেই বদ্ধপরিপক্ক। কত রাতে খাওয়া দাওয়ার পরে ঈশান রুমে গিয়ে শুয়ে পড়েছিল। খুশিকে ওর বোন ডেকে ছাদে নিয়ে যায়। তারপর দুজনে পাশাপাশি দোলনায় বসে রইল। কি ব্যাপার, এত খুশি কেন তুই? আর হঠাৎ করেই বাসায় আসলি? নাকি আমি এসেছি দেখে আমার সংসার কেমন চলছে সেটা দেখার জন্য এসেছিস? তেমনটা না আপু, তোমাকে অনেকদিন দেখি না, তাই ঈশানের সাথে হ্যাপি আছো সেটা দেখার জন্য এসেছি। তবে তোমাকে দেখে আমার খুশি মনে হচ্ছে না। তোমার যে মনটা খুব বেশি খারাপ সেটা আমি বুঝতে পারছি। কি হয়েছে আমার আপুর? তানিশার কথাতে খুশির চোখে পানি টলমল করতে লাগলো। একটা মেয়ের স্বামী তার থেকে দূরে থাকে, তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। সে তাকে ভালোবাসে, তারপরও কাছে আসে না। ঈশানের স্পর্শ প্রথমে বিরক্তি লাগলেও এখন ছেলেটার আদুরে স্পর্শগুলো খুব বেশি আপন মনে হয়। খুশির মুখটা তানিশা ঘুরিয়ে ধরতেই খুশি কেঁদে ফেলল। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। বোনটাকে এক হাতে জড়িয়ে ধরতেই খুশি ওর বোনকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ তানিশা ওর বোনের মাথায় হাত বোলালো আর হাজারটা কথা বলতে লাগলো। ওর পরিবার, ওর স্বামী সংসার কেমন চলছে সবই বলল। তারপর খুশি আর ঈশানের মাঝে কতটা দূরত্ব সেটা খুশি বলে দিল। তখন তানিশা বলতে লাগলো, আমি তো সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করছি। তাহলে আমার বয়ফ্রেন্ড ভেবে এত দূরে রাখার কি ছিল? ঈশানকে ভালোবাসতেই হতো। একটাবার তো চেষ্টা করে দেখতে পারতে। আমি বলেছি না ঈশান ছেলে হিসেবে অনেক ভালো, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টা করনি। ছেলেটা নিজে থেকে বলেছিল নিজের রাগের কথা। দেখো, ও যদি জোর করে তোমার কাছে আসতো তুমি কি বলতে? বলতে যে ও তোমার উপর পুরুষত্ব দেখাচ্ছে। সেটা ঈশান করেনি। ও চেয়েছিল তোমাকে সময় দিতে, সেটা দিয়েছে। তাহলে তুমি কেন প্রকাশ করনি ওকে ভালোবাসো?
জানি না, যতবার ও আমার কাছে আসে ততবারই মনে হয় ও তোর বয়ফ্রেন্ড ছিল। ঈশান তোকে ভালোবাসতো, এখন আমার সাথে কি করে মানিয়ে নেবে? আমি ওকে ভালোবাসি বলতেও পারি না। আমার খুব খারাপ লাগে জানিস। রাতে যখন ও ঘুমের করে আমাকে জড়িয়ে ধরে, আমার খুব ইচ্ছে করে ওকে বলতে। আমি বিয়েটা প্রথমে মানতে চাইনি, কিন্তু এখন ইচ্ছে করে ওকে বলতে আমি ওকে খুব ভালোবাসি রে বোন। তাহলে দেরি করছো কেন? বলে দিলেই তো ঈশান তোমাকে ভালোবাসবে। এত কানাকাটি করার কি আছে? আমি ভেবেছিলাম তোমাদের মাঝে সব ঠিকঠাক হয়ে গেছে, আর তুমি ওর থেকে দূরে সরে থাকো। ও তো একটা পুরুষ মানুষ, ও নিজের কথাতে তোমার থেকে দূরে সরে আছে, আর এর একমাত্র কারণ আমার পরিবার। তুমি এগিয়ে গেলেই দেখবে তোমার কাছে আসবে। আপু, ভালোবাসার মানুষটাকে আগলে নিতে হয়, দূরে সরে যেতে নেই। তানিশা আপুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। রুমে এসে দেখলো ঈশান রুমে নেই। খুশি চোখ মুখ লাল হয়ে আছে। খুশি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো, দেখলো ঈশান ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। আনমনে মেয়েটা এসে ওর পাশে দাঁড়ালো। ঈশান একবার আর চোখে তাকিয়ে থেকে তারপর ফোনটা একবার হাতে নিয়ে পকেটে রাখলো। রাত 11টা বেজে গেছে। মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়ে প্রতিদিন, আর আজকে কিনা ঘুমোয়নি। তার উপর কেমন যেন এলোমেলো লাগছে। চোখ দুটো কেমন ফোলা ফোলা, দেখে বোঝা যাচ্ছে কান্না করছিল। ঈশান খুশির হাবভাব দেখে ভাবলো মেয়েটা ওদের সম্পর্কে খুশি না, তাই ছেলেটা বলতে লাগলো, খুশি, আমি জানি আমার সাথে তুমি মানিয়ে নিতে পারছো না, আর পারবে কিনা সেটাও জানি না। আজকে তুমি আব্বু আম্মুর ওপর রাগ করে যে কাজটা করেছো, তার জন্য আমি অনেক খুশি হয়েছি। তুমি যে তোমার বোনের বয়ফ্রেন্ড ভেবে আমার থেকে দূরে থাকো, সেটা আমি খুব ভালো করেই জানি। অধিকার থাকা সত্ত্বেও আমি তোমাকে কখনো জোর করিনি খুশি। স্বামী হিসেবে যতটুকু না করলে নয় ততটুকু করেছি, আর সেটা তোমার কাছে জোর জবরদস্তি ছিল খুশি। ঈশানের কথা শেষ হতেই খুশি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললো। ঈশান অবাক হলো মেয়েটার এমন করে কাঁদছে কেন। তুমি এত কিছু বুঝতে পারো আর আমাকে বুঝতে পারো না ঈশান? আমি কি চাই, আমার মন কি চাই সেটা জানো না? আমি রাগ করে সেই দিন বলেছিলাম বিয়েটা মানি না, তুমি আমাকে শুধু দিয়েছো, কিন্তু আমি তো পালাইনি। ঈশান, যদি তাই হতো, যদি তোমাকে ভালো নাই বাসতাম, তাহলে তো পালিয়েই আসতাম। তারপরেও তুমি কেন আমাকে বুঝতে পারো না? তুমি তুমি জোর করেও তো পারতে আমার কাছে আসতে। আমি তো চাই তোমাকে ভালোবাসতে। তুমি কেন ভালোবাসো না আমায়? আমি কি তানিশার চেয়ে দেখতে খারাপ ঈশান? প্লিজ বলো, কি করলে তুমি আমাকে ভালোবাসবে? মেয়েটার এমন কান্নাকাটি দেখে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটু সময় ফিক করে হাসলো। ঈশান মেয়েটার দিকে ঘুরতেই ও ছেলেটার বুকে কিল ঘুষি মারতে লাগলো। ঈশান দু হাতে খুশির কোমর জড়িয়ে ধরতেই মেয়েটা ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতেই খুশি ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান বুঝতে পারলো বউটা খুব অভিমানী। ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ঘষে দিতেই মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো। খুশি ঈশানের চুলগুলো খামচে ধরে কাপা কণ্ঠে বলতে লাগলো, তুমি কেন বুঝতে পারো না? আমি তোমার স্পর্শে কিছু ফিল করি। ঈশান, তুমি কেন আমার কাছে আসতে চাও না? আমি কি এতটাই অযোগ্য তোমার ভালোবাসা পাওয়ার? আমি তো তোমাকে সময় দিয়েছিলাম জান পাখি। দেখো, এই তো কাছে এসেছি, আদর করছি। এত কান্নাকাটি করতে হয় বলো? তুমি যে আমার ভালোবাসি সেটা তো কখনো প্রকাশ করনি। এখন তো করছি। এখন আমিও তো ভালোবাসি জান পাখি, চুপ করে থাকো না একটু। আমার এত হবে না, এর থেকে বেশি কিছু চাই। শুরু করেছি তো, একটু ওয়েট করো জান পাখি। ঈশান আদরের মাত্রা বাড়াতেই খুশি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। একটু পর ঈশান মেয়েটাকে কোলে ওঠাতেই খুশি ওর গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মেলালো। আপনাদেরই বলছি, এরপর আর শোনার দরকার নেই। আপনারা নিজেদের কাছে যান। দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।